ফাইনালি যেটা আমরা কমিট করেছিলাম, ফাইনালি তাকে আজকে আমরা নিয়ে চলে আসতে পেরেছি। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে কড়ি খেলার অপূর্ব গাঙ্গুলি। আজকে অপূর্ব গাঙ্গুলি ওরফে আনন্দ ঘোষ রয়েছে। আর আজকে বেশ কিছুক্ষণ ওর সঙ্গে আজকে আমরা লাইভে আড্ডায় থাকছি। তো সুতরাং যারা যারা ওর সঙ্গে আড্ডা মারতে চান অফকোর্স জয়েন করে যেতে পারেন, কারণ আমরা অলরেডি লাইভ। আর ওয়েলকাম আনন্দ, ওয়েলকাম টু ভি স্পট ইউ ওয়ান্স অ্যাগেন, এন্ড দ্যাট অলসো এরকম ভার্চুয়াল লাইভে। থ্যাংক ইউ সো মাচ অরুণাবু, আমাকে এরকম ভি স্পট ইউতে ডেকে লাইভ করার জন্য। ইটস অ্যান অনার অ্যান্ড প্লেজার। অ্যান্ড আমার সবাই সকল দর্শককে বিগ 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 হাই। ওকে, সো লাইফ কেমন চলছে? মানে শুটিং চলছে বুঝতে পারছি, প্রচুর ওয়ার্ক প্রেসার এই মুহূর্তে দাঁড়িয়ে। ওয়ার্ক প্রেশার বলতে হ্যাঁ, শুট ফ্রম হোম হচ্ছে। তো আমি জেনারেলি আমার কাছে এটা প্রেশারাইজ বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না যে আমি প্রেশারে আছি বা কিছু। কারণ একজন পারফর্মারের কাছে সবকিছুই একটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া উচিত। একজন পারফর্মারকে সবকিছু একটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া উচিত। পারফর্মাররা বলে না যে রাইট। জলের মতো, মানে যেখানেই ঢালা হবে সেখানেই সেই জায়গাটা সে সেইভাবেই নিয়ে নেয়। তো পারফর্মাররাও ঠিক সেরকমই। এখানে একজন যখন কেউ পারফর্মার হয় বা এন্টারটেইনার হয়, ইভেন স্পোর্টস পারসন যদি হয়ে থাকে কেউ, কমপ্লেনের কোনো জায়গা নেই। মানে কেন আসবেই যদি সে যেটা এনজয় করছি বলে আজকে আমি পারফর্মার। আমি কারণ যে কোনো সিচুয়েশন দেওয়া হবে সেখানে আমাদেরকে পারফর্ম করতে হবে। হ্যাঁ, এই সিচুয়েশনে এই একদম। জায়গাটা নেই, ওই জায়গাটা নেই, এসব ভেবে যদি ডিস্ট্রাক্টেড হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি পারফরমেন্সের জায়গাটা ঘেটে যাবে। তো সেই কোনো এটা নতুন অভিজ্ঞতা, শুট ফ্রম হোমও নতুন অভিজ্ঞতা। তো এখানে আমার ওরকম ভাবে কখনোই মনে হচ্ছে না যে হ্যাঁ কমপ্লেন করতে হবে বা নাস্তানাবুদ হয়ে যাচ্ছি বা বাবা কি করে কি করবো না। এখানে আমার নিজের ক্রিয়েটিভ ব্রেনটাকে আমি পুশ করতে পারছি, নতুন করে কি করে পুশ করে নতুন করে ভালো করে কাজটা করতে পারছি, সেই দিকেই আমরা ফোকাস। আর আমাদের কড়ি খেলা টিমের মানে পুরো টিমটাই প্রচন্ড প্রচন্ড ক্রিয়েটিভ দেয়ার, অ্যান্ড অল অফ দেম আর ভেরি ভেরি হেল্পফুল। প্রতিটা পদে আমাদেরকে গাইড করছে। তাই জন্য আলাদা করে কোনোভাবে অসুবিধা হচ্ছে না। আর নিজে এরকম ভাবে শুট করতে, হ্যাঁ নতুন অভিজ্ঞতা, তো নতুন ভাবে শুট করতে নিজের ক্রিয়েটিভ সাইডটাকেও এক্সপ্লোরও করতে পারছি। তো ভালোই লাগছে, মজাই লাগছে। তো সেক্ষেত্রে এখন বেশ সিনারিওটা বেশ অনেকটা বদলে গিয়েছে। আগের যেরকম ভাবে শুটিং হতো এখন তো শুটিং ফ্রম হোম হয়েছে। আমরা বলতাম রাইট। ওয়ার্ক ফ্রম হোম, তোমরা বলো শুটিং ফ্রম হোম। শুটিং তো ফ্রম হোম, শুটিং শুটিং ফ্রম হোম। তো শুটিং ফ্রম হোমের এক্স্যাক্টলি কেমন ভাবে হচ্ছে শুটিংটা, বা সব কি তোমার বাড়িতেই হচ্ছে? হ্যাঁ, রেগুলেশন করা আছে, তো গভর্নমেন্ট থেকে প্রোটোকল করাই আছে যে যে যার বাড়ির থেকেই শুট করতে হবে। মানে কোথাও গিয়ে শুট করতে পারবো না, সেটা আমাদের প্রোডাকশন হাউস, আমাদের কড়ি খেলার প্রোডাকশন হাউস, শশী সুমিত প্রোডাকশন হাউস স্ট্রিক্টলি ফলো করছে। হ্যাঁ, তো ওরা কোনো প্রোটোকল নিয়ম ভেঙে কোনো শুট করা হচ্ছে না, আমরা সবাই যে যার বাড়ির থেকে করছি। তো প্রতিটা পদে আমাদেরকে গাইড করে, ডেফিনেটলি গাইড করে দেওয়া হচ্ছে। তো ওকে। হ্যাঁ, পরিচালক, অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রডিউসার সকলেই, মানে স্ক্রিপ্ট রাইটার সকলেই, দে আর অল হেল্পিং ইচ আদার আউট। ওকে। হ্যাঁ, আচ্ছা একটা একটা আনন্দ, যেটা যেটা হয় যে বাড়িতে বাড়িতে হ্যাঁ শুট করলে ডেফিনেটলি ডেফিনেটলি স্টুডিওতে যেরকম ভাবে আমরা শুট করি, যেই প্রফেশনাল সেটআপে শুট করি, সেরকম তো বাড়িতে সেটআপ থাকে না। আর মোবাইলে শুট ডেফিনেটলি। করা হচ্ছে, প্রথমত মোবাইল ফোনে শুট করা হচ্ছে, কেউ কেউ হয়তো ডিএসএলআর এর ক্যামেরাতে যে ভিডিওতে শুট করা হচ্ছে। তো সেরকম সেট ডিজাইন, সেরকম লাইটিং তো করা থাকে না বাড়িতে। তো যতটা সম্ভব, যা আমাদের কাছে যার যার বাড়িতে যা যা যে মানে যা যা টেকনিক্যাল জিনিসপত্র অ্যাভেলেবেল আছে, মানে টিউবলাইট, বাইরে টিউবলাইট আছে, সেইটা ইউজ করে। আর এখন তো অ্যামাজনে সবকিছুই, ফ্লিপকার্ট অ্যামাজনে সবকিছুই পাওয়া যায়। এত তো সবাই আমরা রিল করি, বাড়িতে ক্লিপ বানাই। হ্যাঁ, তো বিভিন্ন বিভিন্ন সবকিছু কিন্তু রেডিলি অ্যাভেলেবেল। তো সেগুলোই টুকটাক যেভাবে ইউজ করে, যতটা সম্ভব ডিসকাস করে, যেটা ভালো করে মানে যেটা টেকনিক্যালি পসিবল আমরা করে করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনাদের দর্শকদেরকে সেই সেটের কোয়ালিটি দিতে পারছি না, কিন্তু যতটা সম্ভব আপনারা যাতে এন্টারটেইনড হন, আপনাদের কাছে যাতে কাজ যাতে বন্ধ না হয়ে থাকে। কথা আছে, দ্য শো মাস্ট গো অন। তো আমরা চেষ্টা করেছি, যতটা কোয়ালিটিতে একটু ড্রপ পড়ছে, প্লিজ 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 কিছু মনে করবেন না। আর আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, সেটা যতটা বজায় রাখা যায়, মানে সেটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের প্রচেষ্টা। রাইট, কাল থেকে অলরেডি এয়ার চালু হয়ে গিয়েছে। এয়ার হুম, হয়ে গেছে নতুন এপিসোডস, হুম। শুটিং ফ্রম হোমের এপিসোডস রাদার টু সে। তো সুতরাং দেখতে হবে জি বাংলায় রেগুলার আনন্দর সঙ্গে অফকোর্স, যে চ্যানেলটিতে আপনারা দেখছেন রেগুলার বেসিসে কড়ি খেলা, সেখানে অপূর্ব গাঙ্গুলিকে রেগুলারলি দেখতে হবে, সঙ্গে পরীকে দেখতে হবে, মানে শ্রীপর্ণাকে দেখতে হবে, আর তার সঙ্গে কুট্টু, সৃজা, ওরা তো সবাই রয়েছে।
হ্যাঁ, আচ্ছা, বাদ ইন বাকি দ্য মিন আমার প্রচুর মায়ের মানুষ। মানে আরো অনেকে রয়েছে। আমার মায়ের চরিত্রে তনুকাদি রয়েছেন, বাবার চরিত্রে মনিদা রয়েছেন, আমার রাইট, কাকার রাইট, চরিত্রে রাইট, শ্যামা। রাইট। সকলেই তো শুট ফ্রম হোম করছেন, সকলেই মানে সকলেই কেউ ইউজ টু নয় মানে বাড়িতে ভাবে শুট করার জন্য। সকলেই কিন্তু কেউই হাত তুলে দেননি যে না করতে পারবো না, সকলেই কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। সকলেই তাদের 100% যেটা সেটে 100% দেওয়া হতো সেই 100% দিয়ে, ইভেন পরিচালক, প্রযোজক, সকলে স্ক্রিপ্ট রাইটাররা সকলেই তাদের 100% দিয়ে এটাকে একটা টিম ওয়ার্ক করে এটাকে কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করা হচ্ছে। প্লিজ আপনারা বেশ। দেখবেন, আপনাদের মতামত জানাবেন। বলো। আচ্ছা আনন্দ, প্রচুর মানুষজন কিন্তু ইতিমধ্যে জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। একটু 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 কমেন্টস গুলো পড়ে ফেলি। হ্যাঁ, অনেক কমেন্ট অবশ্যই। জমে গেছে। ঠিক আছে, আচ্ছা। ওয়েলকাম এভরিবডি, এভরিবডি, প্রিয়াঙ্কা অল অফ দাস ইউ আর মোস্ট ওয়েলকাম। ও লিখেছে হাই। রোমান ভৌমিক, হ্যালো 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 এভরিবডি, হাই। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? ওকে, হ্যাঁ, ওকে, ওকে, একটু ওকে। একটু তোমার কেটে যাচ্ছে মাঝে মধ্যে। সবাইকেও হাই হ্যালো বলে দিয়েছে, সুতরাং কেটে যাচ্ছে না। হ্যাঁ, নেটের এত ইস্যুস হচ্ছে রেগুলার, কিছু করার থাকছে না। তুমি আবার ফ্রিজ হয়ে গিয়েছো আনন্দ। হ্যাঁ, হ্যাঁ, এই আবার কেঁপে উঠলে। রাইট। আচ্ছা, হাই হ্যালো সবাইকেও বলে দিয়েছে, সুতরাং বুঝতেই পারছেন যে প্রচুর স্ক্যান করে করে আমাকে পড়তে হবে। আমি শুধু যেগুলো যেগুলো খুব বড় বড় করে লেখা রয়েছে সেগুলো আমি শুধু একটু পড়ে নিই। গৌরাঙ্গ পাত্র বলছে সুপার সুপার সুপার, দারুন দারুন দারুন, লাভ 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 ইউ, হাই ফ্রেন্ডস, অল বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝলাম না যদিও গৌরাঙ্গ এটা কিভাবে তুমি কি লিখতে বলতে চাইলে। প্রিয়াঙ্কা দাস বলছে কেমন আছো আনন্দ দা। আমি ভালো আছি জিৎ প্রিয়াঙ্কা, রক তুমি বলছে কেমন হাই আছো? দাদা, কেমন আছো? আমি আচ্ছা, ভালো আছি। এখানে আহ, সপ্তদীপা এসডি বলছে হাই দাদা, কেমন আছো? হ্যাঁ, বৃষ্টি আহমেদ বলছে হ্যালো দাদা। জ্যোতি মুখার্জি বলছে আমি তোমার বিগ ফ্যান, আমি তোমার কড়ি খেলা দেখি প্রতিদিন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জ্যোতি, এরকম ভাবেই নদী দেখতে থাকুন। নদী বড়ুয়া বলছে হাই, কেমন আছো? জয়শ্রী নস্কর বলছে হ্যালো, তোমার ফেভারিট সং কি? আমার তোমার ফেভারিট ফেভারিট সং সং কি আনন্দ? আমার অনেক ফেভারিট সং আছে, তা কিন্তু যেটা আমার সত্যি খুবই ফেভারিট হচ্ছে যেটা হচ্ছে জিসম সিনেমার আওয়ারাপন বাঞ্জারাপন গানটা আমার খুব খুব খুবই প্রিয়। ফিল্মটাই ইটসেলফ এত দারুণ, আর গানের হ্যাঁ, লিরিক্স এত আর সুন্দর, কে কি আর কে কে অসাধারণ কে কের সিনেমা অসাধারণ তার গলা গল্প। আর আচ্ছা, এমএম এর কল্যাণ অসাধারণ মিউজিক। বলছেন, হ্যাঁ, আচ্ছা, কল্যাণ প্রধান বলছেন কেমন আছেন? জিৎ রক বলছে দা এখন কি শুটিং চলছে? প্রিয়াঙ্কা দাস বলছে চিলড্রেনদের সাথে সিরিয়াল করতে কেমন লাগছে, প্লিজ একবার বলো। বাচ্চাদের সাথে শুটিং করতে তো মানে তিনটে টোটাল বাচ্চা আছে। একজন আমার বড় মেয়ে, হ্যাঁ, আর আর একজন ছোট মেয়ে, আর আর একটি ছোট ছেলে। তো তিনজনেই খুব ছোট। ওদের সাথে কাজ করতে সত্যি খুব মজা লাগে, খুব খুব এনজয় করি। আর ওরা এত ন্যাচারাল, তিনজনেই এত ন্যাচারাল অভিনেতা। কারণ বাচ্চাদের মধ্যে কি জানেন তো, ওরা ন্যাচারাল কেন এত লাগে, ওদের মধ্যে কোনো ইনহিবিশনস থাকে না, কারণ ওদের সোলটা খুব পিওর হয়। তো তাই জন্য ওদের পারফরমেন্স গুলো সেরকম ভাবে পিওর হয়, ওদের মধ্যে কোনো ইনহিবিশনস থাকে না, উইদাউট ইনহিবিশনস ওরা কাজ করে। আর আজকালকার বাচ্চারা মানে এত ওয়েল ইনফর্ম, এত ওয়েল প্রিপেয়ার্ড, ওরা কিন্তু কাজ শিখে এসে তবেই কাজ করছে। মানে ওরা সকলেই কিন্তু নাটক করে, নাচ গান করে, দে আর অল ওয়েল ইনফর্ম। এমন না যে সকালবেলা ঘুম থেকে উঠে ওরা ঠিক করেছে যে চলো গিয়ে শুটিং করবো, এমন না। দে আর অল ভেরি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড মানে। আর সারাদিন ওদের সাথে ভালোই কেটে যায়। আমার তো বাচ্চাদের সাথে কাজ করতে, সময় কাটাতে খুবই ভালো লাগে। তো দারুণ এনজয়েবল এক্সপিরিয়েন্স। আর ওদের সত্যি তিনজনেরই খুব খুব ব্রাইট ফিউচার। আনন্দা কর্মকার অরুণাবু, কেটে যাচ্ছে অরুণাবু, হ্যাঁ বলো বলো। লিখছে দাদা, হ্যাঁ, ওরা বলছে যে দাদা ও মানে শারুনদা বলছো ফ্রেন্ড রিকোয়েস্টটা নিতে। আচ্ছা, এখানে কেউ বলছো আমার নামটা নাও, এরকম কমেন্টস না করে ইটস বেটার যে কি কোয়েশ্চেন আছে সেটা ডিরেক্টলি হিট করো, দ্যাটস বেটার। কারণ এটা তো লাইভ, এত ধরে ধরে পড়া বা বলা হাই হ্যালো করা খুব মুশকিল হয়ে যা হয়, তার মধ্যে এত টেকনিক্যাল ফিচার্স থাকে। মুক্তি পল বলছে কেমন আছো দাদা। আচ্ছা, আমি সকলকেই বলে দিচ্ছি আমি একজন খুব বলছে তোমার ভালো প্রিয় আছি, দেখতে খাবার কি? দেখেই বুঝতে পারছেন কেমন আছি। আমি এরপরে যারা প্রশ্ন করবেন কেমন আছি, আমি সত্যি খুব খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন।
আচ্ছা, শ্বেতা লিখছে, কড়ি খেলা সিরিয়ালটা যখন শুরু হয় সেদিন থেকে আমি প্রতিদিন দেখি। কোনোদিন কাউকে জানাইনি, তবে গুঞ্জার ক্যারেক্টারটা এক্স্যাক্টলি আমার ক্যারেক্টার। আই ক্যান রিলেট উইথ হার। আমার বাবা মা বোনের বোন, এরা সবাই অপূর্ব, পারমিতা আর কুট্টুসের সাথে রিলেটেড। হ্যাঁ, আমার মা আমার 2 বছর বয়সে মারা যায়। তারপর আমার মা, যিনি এখন আহ, তারপর আমার মা যিনি এখন তিনি আসেন, তাই সিরিয়ালটা আমার কাছে আমার খুব কাছের। যাই হোক, আমি এই সিরিয়ালটার ডেইলি ভিউয়ার। আনন্দ, ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। ওর নামটা কি বলছে একবার একটু যদি নামটা কাইন্ডলি শ্বেতা, বলো অরুণাবু। শ্বেতা, শ্বেতা, শ্বেতা। শ্বেতা, হ্যালো শ্বেতা। প্রথম দিন থেকে দেখছো, দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি যে রিলেটও করতে পেরেছো, সেটা সেটা দেখে দেখে রিলেট করতে পেরেছো, মানে সেই বিলিফটা যে তোমার মধ্যে, আমরা সেই কনভিকশন নিয়ে পারফর্ম করতে পেরে সেই বিলিফটা তোমার মধ্যে জাগাতে পেরেছি, তোমার মধ্যে রিলেট করার ক্ষমতা যেটা এসেছে আমাদের পারফরমেন্স থেকে, তার জন্য আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল। আর তোমার সাথে তোমার যা এক্সপিরিয়েন্সেস বা তোমার সাথে যা ঘটেছে সেটা মানে খুবই আনফর্চুনেট। কিন্তু কি বলতো শ্বেতা, সবার সাথে বিভিন্ন বিভিন্ন জিনিস ঘটে থাকে। আর সব সব কোনো কিছুই কিন্তু আমার মতে নেগেটিভ নয়, সব বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশনস আমি রাদার বলি, তার মধ্যে থেকে কিন্তু অনেক পজিটিভিটি পাওয়া যায়। আমি ডেফিনেটলি আমি মনে করি তুমিও লড়াই করে মেনে নিয়ে তার মধ্যে থেকে বেরিয়ে এসে জীবনে এগিয়ে যাচ্ছ, হাসি মুখে এগিয়ে যাচ্ছ, এনজয় করছো, সেভাবেই এনজয় করো। আর যত মানুষের লাইফে চ্যালেঞ্জেস আসে না, সেই মানুষটি পার্টিকুলারলি তত বেশি ইভলভ করে, তার তার মানসিকতা, দৃষ্টিভঙ্গি ততটা বেশি ব্রড হয়, ততটা বেশি পজিটিভ হয়, ততটা বেশি ভালো হয়। আর তোমার প্রশ্ন শুনে আমারও মনে হচ্ছে যে তুমিও যথেষ্ট ব্রড মাইন্ডেড, যথেষ্ট হেলদি আর পজিটিভ মাইন্ডেড একজন মেয়ে। তো এইভাবে এগিয়ে যাও, আর অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ব্রাইট ফিউচার। থ্যাংক ইউ সো মাচ। সব সপ্তদীপা লিখছে, কড়ি খেলা দেখতে আমার খুব ভালো লাগে, এই কিছুদিন খুব মিস করছিলাম। আবার স্টার্ট হওয়াতে খুব খুশি। লটস অফ বেস্ট উইশেস অ্যান্ড লাভ ফ্রম ত্রিপুরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড loads of love to you and lots of love to Tripura as well. মানে আমার ত্রিপুরা, আমার কখনো যাওয়া হয়নি, আমার বাবা কর্মসূত্রে ত্রিপুরাতে গেছেন, তো বাবা খুব এনজয় করতেন জায়গাটা। আর ওখানকার শুটকি মাছ খুব পপুলার, আমি শুনেছি, বাবার মুখেই রাইট। শুনেছি। তো ইভেন সামটাইমস এখনো বাবা বলে, আহা ওইখানকার শুটকি মাছের টেস্ট বাবার মুখে নাকি এখনো লেগে আছে। তো কখনো সুযোগ তুমি পেলে খাও আমিও কি? যাব। আনন্দ খায়? আনন্দ শুটকি খায় মাছ শুটকি মাছ? আমি শুটকি মাছ, কারণ বলে যে ঝাল না দিয়ে নাকি শুটকি মাছ ভালো লাগে না, আমি পার্সোনালি ঝাল একদম খেতে পারি না। তাই জন্য ঝাল ছাড়া হলে ডেফিনেটলি খাবো, যদি আমি ত্রিপুরা যাই তাহলে কিন্তু আমি ঝাল ছাড়া শুটকি মাছই প্রেফার করবো। আচ্ছা, বাড়িতে তার মানে হয় না বিশেষ? বাবা মা খায়, আমি আমি খাই না, কারণ ওরা ঝাল আচ্ছা, ছাড়া খাবে না, আর ওকে, ঝাল না ছাড়া নাকি শুটকি মাছ খাওয়া যায় না। তো ওকে। আচ্ছা, মিতা আচার্য লিখছে, অরুণাবদা, আমি আমার মেয়েকে মালবিকা ম্যামের কাছে ডান্স শেখাতে চাই। ওনার সাথে লাইভে কথা হয়েছিল, উনি মেসেঞ্জারে যোগাযোগ করতে বলেছিলেন। আমি চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারছি না। ওনার সাথে কি করে যোগাযোগ করব, প্লিজ একটু বলে দেবেন দাদা। মিতা আচার্য, আপনি মালবিকা দিকে পার্সোনালি পিং করবেন বা ওনাকে মেসেঞ্জারে হাই করবেন, বা উনি ইনস্টাতে রয়েছেন, ওনাকে একটু কথা বলে দেখুন, নয়তো ওনার ডান্স ইনস্টিটিউট রয়েছে, ওখানে যোগাযোগ করলে পরে সেটা কোনোভাবে সুবিধা হতে পারে। ওয়েল, পূর্ণিমা সিংহ রয় বলছে, তোমার ড্রিম ডেস্টিনেশন কি দাদা? খুব ভালো লাগে তোমাকে। অ্যান্ড থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ সো পূর্ণিমা মাচ। সিংহ রয় বলছে, তোমার ড্রিম ডেস্টিনেশন কি? থ্যাংক ইউ পূর্ণিমা, আমাকে ভালো লাগার জন্য। আমার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে, ড্রিম কান্ট্রি বলবো, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে যাওয়ার আমার খুব ইচ্ছা, কারণ আমি ছবিতে বা ভিডিওসে যা দেখেছি নিউজিল্যান্ডের, মানে আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে জায়গাটার প্রতি, আমার যাওয়ার খুবই ইচ্ছে। ওটাই আমার ড্রিম ডেস্টিনেশন। বেশ, আমরা অনেকগুলো কমেন্টস পড়ে ফেলেছি, এবার আমরা আবার একটু আড্ডায় ফিরে যাই। সেটা হচ্ছে যে, আনন্দ, তোমার শুরুটা সম্পর্কে একটু জানবো। কারণ শুরুর দিনগুলোতে মানে আনন্দ তো খুব নামকরা একজন কলকাতার মডেল। শুধু কলকাতা নয়, ও ন্যাশনাল বেসড মডেল। ডেফিনেটলি আনন্দকে যদি একটু সার্চ করেন, ডেফিনেটলি ওর কাজ দেখলেই বুঝতে পারবেন যে কিরম লেভেলের ও কাজ করতো। বহু বছর ধরে আমি ওকে ব্যক্তিগতভাবে আমি চিনি, কোনোভাবে হয়তো এরকম ভাবে আলাপ হয়নি, সেটা আলাদা বিষয়। কিন্তু আনন্দ শুরুটা ভীষণ একটু ডিফারেন্ট তোমার।
শুরুর দিন থেকে আজকে এই যে কড়ি খেলায় আনন্দ হয়ে ওঠা, মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া, তো এই পুরো জার্নিটা সম্পর্কে একটু তুমি কিছু শেয়ার। অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু অনেক লম্বা জার্নি অরুণাবু। আমি যথাসম্ভব এই প্রোগ্রামের জন্য শর্টে রাখার চেষ্টা করছি। তো আমি প্রথমত বলি যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমি কলকাতাতেই বড় হয়ে উঠেছি, আমার পড়াশোনাও কলকাতায়, আমার সব বন্ধু বান্ধবও তাই জন্য কলকাতাতেই। তারা এখন হ্যাঁ কর্মসূত্রে অনেক বন্ধু বান্ধব বাইরে রয়েছে, কিছু বন্ধু কলকাতাতেও রয়েছেন। তো আমার লাইফ, আমার ফ্যামিলি, আমার দুজন কাজিন বোন আছে, আর আমার কিছু ছোটবেলার বন্ধু বান্ধবদেরকেই নিয়ে। তো আমি স্কুলে আগে খেলাধুলার সাথে জড়িত ছিলাম, ক্রিকেট, ফুটবল। আমি স্কুলকে রিপ্রেজেন্ট করতাম ইন্টার ইন্টার স্কুল টুর্নামেন্টসে, যেটা আপনার ক্রিকেটে সিএবি, ফুটবলে আলাদা আরেকটা টুর্নামেন্ট আছে যেটা স্কুলের জন্য সিএবি ইকুইভ্যালেন্ট, ফুটবলের আরেকটা টুর্নামেন্ট আছে, আর টেবিল টেনিস খেলতাম। তো তখন আমার ধ্যান জ্ঞান ছিল যে আমি বড় হয়ে ক্রিকেটার হব, আমি সেদিক দিয়ে পারসিউ করছিলাম। তো এরকম 12-এ পড়াকালীন আমি যখন ক্রিকেট খেলছি, সেই সময় আমি ক্রিকেট খেলতে খেলতে একটা আমার ইনজুরি হয়। তো আমি আর ফার্দার কন্টিনিউ করতে পারিনি, আচ্ছা। কারণ ডাক্তার আমাকে মানা করেছিল। আর আমাদের বাড়িতে তখন কি বলুন তো, ওরকম ভাবে স্পোর্টসকে ক্যারিয়ার নেওয়া হবে এরকম ভাবে সিরিয়াসলি কেউ ভাবতো না। আমরাও তাই জন্য, সেই জন্য আমাদের মাথা থেকে শখ থাকলেও সেটা বেরিয়ে যেত। তো কখনো গিয়ে কোচিং সেন্টারে আলাদা ক্লাবে গিয়ে খেলে পারসিউ করার অপরচুনিটি আমার হয়নি। স্কুলে খেলেই সেই সূত্রে ট্যালেন্টে রেকগনাইজড হয়ে আমার ইন্ডিয়া আন্ডার 19 এর কল এসেছিল, কিন্তু ইনজুরিটা তখনই আমার হয়, আমি তাই জন্য যেতে পারিনি। আর ফার্দার আফটার 12 আমি পারসিউ করতে পারিনি, কারণ সেইভাবে তো ইনফ্রাস্ট্রাকচার ছিল না। পড়াশোনা করে চাকরি বাকরি করার এইসবই আমাদের মাথায় ঢোকানো হতো। তো যাই হোক, তো 12 দিতে দিতে আমার তো নেক্সট কি, আমার তো ক্রিকেটটাও হবে না যখন বুঝতে পারছি, তখন আমার আই ওয়াজ অলসো অ্যাসপায়ারিং টু বি অ্যান আর্মি অফিসার। তো আমি ন্যাশনাল ওকে, ডিফেন্স বাপ রে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমি ন্যাশনাল ডিফেন্স একাডেমি খড়গপুর পুনেতে অ্যাপ্লাই করার জন্য একটা কম্পিটিটিভ পরীক্ষা হয়। প্রথমে রিটেন হয়, এসএসবি, তারপরে এসএসবি ইন্টারভিউস হয়। তো রিটেনের প্রথমত দুটো পেপার থাকে, ইউপিএসসি এক্সাম হয়, হ্যাঁ কম্পিটিটিভ এক্সাম হয়। প্রথমে দুটো পেপার থাকে, একটা ম্যাথমেটিক্স থাকে আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে। আমি ওটাও ক্লিয়ার করে এসএসবি ইন্টারভিউস হয়, যেটা এলাহাবাদে আমার ইন্টারভিউর আমার এলাহাবাদে আসে। সেখানে বিভিন্ন মানে অবস্টেকলস হয়, মিলিটারি প্ল্যানিং হয়, আহ, তারপরে সাইকোলজিক্যাল টেস্ট হয়, বিভিন্ন আরো অনেক টেস্ট হয়, তারপরে হয় মেডিকেল টেস্ট। এই সবগুলো ক্লিয়ার করে হাই মেরিট লিস্টে যারা থাকে তারাই ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সুযোগ পায়। তো আমি সবকটাই ক্লিয়ার করি। আমি মেডিকেল টেস্টে গিয়ে আটকে যাই, কারণ ঠিক কয়েক মাস আগে আমি যেটা একটু আগে বললাম, আমি ক্রিকেটকে প্র্যাকটিস করাকালীন আমি একটা আমার ইনজুরি হয়, যেহেতু সেই ইনজুরিটা তখনই একদমই নতুন, সেটা আমার মেডিকেল টেস্টে ধরা পড়ে। তাই জন্য আমি আনফর্চুনেটলি আমার আর্মি অফিসারও হওয়া হয়ে ওঠেনি। হ্যাঁ, আর তখন আমার বয়সও কম। আচ্ছা। হ্যাঁ, তখন আমার বয়স কত, 17 বছর বয়স। অত এখন যতটা ম্যাচুরিটি মানসিকভাবে এসেছে সব সিচুয়েশনকে হ্যান্ডেল করার, মেন্টাল ম্যাচুরিটি যেটা এসেছে, তখন সেটা ছিল না। এলাম ক্রিকেটটা হলো না, এটাও হলো না। কারণ পরবর্তীকালে আরেকটা জায়গা থাকে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি জয়েন করা। এবারে আমি আবার 3 বছর কোর্স করে আবার ইন্ডিয়ান মিলিটারি একাডেমি জয়েন করা দেহরাদুনে। আর আমি কমার্সের স্টুডেন্ট, তাই জন্য নেভি বা এয়ারফোর্সে অ্যাসপায়ার করার সুযোগ আমার হয়নি, কারণ ওটাতে সায়েন্স হচ্ছে বাধ্যতামূলক। তো আমি তখন ডিসাইড করলাম, দূর, আর পড়াশোনাই করবো না। হ্যাঁ, অন্য কিছু করব, চাকরি বা এসবে আমাকে ইনকাম করতে হবে। ইনকাম করার ঝোঁক আমার মধ্যে উঠলো। বাড়িতে বললো, কেন পড়াশোনা করবি না এরকম। আমি তখন 1-2 বছর কিন্তু আমি গ্র্যাজুয়েশনের কোর্স পারসিউ করিনি। আফটার কমপ্লিটিং মাই 12 আমি তখন জয়েন করি পার্ক স্ট্রিটে আইসিআইসিআই ব্যাংকে আমি জয়েন করি। ওখানে মানে যা স্টুডেন্টরা যখন জয়েন করে, যেখানে টার্গেট অ্যাচিভ করতে হয়, আমাদেরকে 1 মাসের ট্রেনিং দিয়েছিল। তখন বাড়ি বাড়ি গিয়ে ফোন করে করে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার এসব, আমি মাস গেলেও একটা মাইনে পাবো ওটাও করতে করতে আমি কিছুদিন পরে আমি বোর হয়ে যাই। ঠিক আছে। তো তারপরে আমি জয়েন করি একটা জুয়েলারি কোম্পানিতে, শেক্সপিয়ার সরণিতে, ওখানে একটা কোম্পানিতে আমি জয়েন করি, যেখানে আমি দোকানে দাঁড়িয়ে সেলসম্যানশিপের কাজ আমার ছিল না। আমার সব গয়না যারা কারিগরদের সাথে, আহ, তাদের সাথে আমার কোম্পানির
জানে ওনার কারিগরদের সাথে কোঅর্ডিনেশন করার, আর বাড়ি বাড়ি গিয়ে আহ, কারণ ওদের কিছু হোম ক্লায়েন্টস ছিল, ভিআইপি ক্লায়েন্টস ছিল, তাদের বাড়িতে যাওয়া, তাদেরকে মানে তাদেরকে মার্কেট করা সেই জুয়েলারি কোম্পানির প্রোডাক্টস। তো সেইগুলো করতাম, সেটাও করতে করতে বোর হয়ে গেলাম। তখন আমি ডিসাইড করলাম যে ঠিক আছে, আমি বাবা মা যা বলে ঠিকই বলে, আমি পড়াশোনাটা আমি আবার রিজিউম করি আমার গ্র্যাজুয়েশনে। সো আমি তখন ওপেন ইউনিভার্সিটি থেকে বিবিএ গ্র্যাজুয়েশনের কোর্স পারসিউ করা শুরু করি। আর আগে একসময় আমি খুবই মানে খুবই রোগা ছিলাম, স্কিনি ছিলাম, তো বন্ধু বান্ধবরা সবাই খুব খ্যাপাতো, এরকম হ্যাঙ্গারের উপর শার্ট ঝুলছে তোকে দেখে মনে হয়। তো আমি বুঝলি না আমার তো আমি বললাম ঠিক আছে এরকম ব্যাপার, তো আমি জিমন্যাসিয়াম জয়েন করি। তো কয়েক মাস পরে মানে আমার ফিজিকটা ডেভেলপ হতে আরম্ভ করে। আর যেহেতু রাস্তায় রাস্তায় এরকম ঘুরে ঘুরে কাজ করতাম, যে দুটো কোম্পানির কথা ওকে। বললাম, তখন কিছু কিছু লোক যারা মডেলিং ওয়ার্ল্ডের সাথে যুক্ত, আমি বুঝতে পারতাম না আদৌ যুক্ত কিনা, এসে অ্যাপ্রোচ করতো যে তুমি বা আপনি কি মডেলিং করতে আচ্ছা। ইন্টারেস্টেড, আপনার মধ্যে সেই ফিজিক্যাল অ্যাট্রিবিউটস আছে, এরকম ইন্টারেস্টেড হ্যান ত্যান। আমি প্রথম দিকে অত আমি ভাবতাম দূর, এরকম কি হঠাৎ করে আমাকে কেন বলছেন এরকম। না আমি বললাম, না না না, আমার ওরকম কোনো ইন্টারেস্ট নেই। কারণ বোঝাতে অরুণাবও খুব মুশকিল, কে কখন হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে চার চার পাঁচটা ছেলেকে না বলে। হ্যাঁ, আর আমি না খুব একটা কোনোদিনই সেলফ অবসেস বা নার্সিসিস্ট নই। হ্যাঁ, যে সবসময় নিজেকে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা, এই ব্যাপারটা আমার মধ্যে কখনোই নেই। হ্যাঁ, তো এরকম করতে করতে এরকম হতে থাকছিল। তারপরে মানে এত লোক যখন অ্যাপ্রোচ করছে, তার মানে কোইন্সিডেন্স একবার হয়, দুবার হয়, তিনবার হয়, প্রত্যেকবার তো হবে না। হ্যাঁ, রাইট। তো কার অ্যাপ্রিসিয়েশন শুনতে না ভালো লাগে। আর দেখো, গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত হতে যে কোনো পুরুষ, যে কোনো নারী কিন্তু একটা স্বপ্ন তাদের মাথায় থাকে। হ্যাঁ, সবারই থাকে। হ্যাঁ, আমি আরে হিরো হলে, আমি একটু মডেলিং করলে, সবাই স্ক্রিনের সামনে আসতে চায়। তো এরকমই আরেকদিন এরকম একটা ঘটনা ঘটে। একজন, সে পরে জানতে পারছে, আরেকটি ছেলে, সে তখন আমারই সমবয়সী, একটা ইয়াং ছেলে, তার হাতে আবার ডিএসএলআর ক্যামেরা ট্যামেরা ঝুলছিল। সে নিজেকে ইন্ট্রোডিউস করলো, বললো আমি আমি ও ফ্যাশন ফটোগ্রাফার। ও ও অ্যাপ্রোচ করে এরকম মডেলিং যদি, আমি বললাম আমি তো এরকম ভাবে ইন্টারেস্টেড নয়, টাকা পয়সা ফাকা পয়সা চাইবেন না প্লিজ আমার থেকে। হ্যাঁ, আমি এরকম কিছু পারবো না। বললো কিচ্ছু করতে হবে না, আমি তোমার কিছু ফটোগ্রাফস ক্লিক করবো। হ্যাঁ, আমি বললাম কি ফোলিও টাইপের, তো তার আমাকে তো টাকা দিতে হবে। বলে কিচ্ছু তোমাকে দিতে হবে না, প্রফেশনালি শুট করব, করে আমি নিজের কাছে রাখবো আর সার্কুলেট করে দেবো। যদি তুমি পরবর্তীকালে তোমার যদি কোনো হেল্প হয়, আমার তো ও কারণ ও এক্সিবিশনও করতো। আমি বললাম, ঠিক আছে, তার কোনো প্রবলেম নেই। তার সাথে আলটিমেটলি এত আমার ভালো বন্ডিং হয়ে গেছিল, ওর নাম সুপ্রণব দাস। তো ফটোগ্রাফ আমাকে আচ্ছা। ক্লিক করে, ফোলিও ক্লিক করে। আর মেকআপ আর্টিস্টও হায়ার করেছিল সৌরভ আলী। তখন সৌরভ বিখ্যাত মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদের অ্যাসিস্ট করতো, সৌরভ অনিরুদ্ধ তাকে। আচ্ছা। আচ্ছা। ওকে। তো আমার ছবিগুলো ক্লিক টিক হয়, করার পর তখন সৌরভের কাছেও সুপ্রণব ছবিগুলো দেয়। তো আর সুপ্রণব কিছু মডেলিং মহলে কিছু সার্কুলেট করে, আর সৌরভ অনিরুদ্ধ তাকে ছবিগুলো দেখিয়েছিল। তো অনিরুদ্ধদা তখন সৌরভকে বলে আমাকে ডেকে পাঠায়। তখন অনিরুদ্ধদা নাম, আমি তখন কি যেহেতু ম্যাগাজিন ফ্যাগাজিন রাখি, পড়তাম টড়তাম ম্যাগাজিন, তখন অনিরুদ্ধদা নাম নাম দেখেছি। তো গিয়ে তখন কথা বলি, তখন অনিরুদ্ধদা বললো তা এরকম খুবই ভালো পোটেনশিয়াল আমার মনে হয় তোর আছে, তো কিছু যদি অপরচুনিটি আছে তুই কি করবি প্রফেশনালি। এলাম হ্যাঁ, কারণ ওনার মতো লোক বলছে যখন, এটা অ্যাবসলিউটলি জেনুইন। আর এলাম হ্যাঁ, আমি তখন জিজ্ঞেস অনিরুদ্ধদা সেগুলো থেকে কি আমার ইনকাম হবে কি, কিছু ফ্রিতে করতে হবে না তো? বলে না না, কেন ফ্রিতে করবি, অ্যাসাইনমেন্ট মানে এটা প্রফেশনাল, একদম প্রফেশনালি হবে, যখন যেই অ্যাসাইনমেন্টের যেই ন্যায্য পারিশ্রমিক, সেটা তোকে যে কোঅর্ডিনেট করছে দেওয়া বা হবে। সে তোকে দিয়ে দিয়ে দেবে। সেই করে তোমার ফার্স্ট শুটিংটা হয় ফেমিনার ম্যাগাজিনের জন্য। সনৎ ঘোষ, উনি এখন আমাদের মধ্যে আর নেই, কিন্তু উনি ভারতবর্ষে, অরুণ তুমি জানবে যারা মডেলিং এর সাথে খুবই মানে, হি ওয়াজ এন এস ফ্যাশন ফটোগ্রাফার, মিস্টার সনৎ ঘোষ। ওকে। তো আমার প্রথম কাজ অনিরুদ্ধতার হাত ধরেই সনৎ ঘোষের সাথে, যেটা ফেমিনা ম্যাগাজিনের জন্য। তো তারপর থেকে আমাকে মডেলিং জগতে লুক ব্যাক করতে হয়নি। তারপর প্রবীর কুমার দে, উনিও আমাদের মধ্যে আর নেই, খুব নাম করা মেকআপ আর্টিস্ট ছিলেন। উনি আমাকে বম্বের মানে ফ্যাশন ডিজাইনার র্যাম শো সার্কিটে আমাকে ইন্ট্রোডিউস করেছিলেন। তো সে ওনার জন্যই আজ আমি তোমার সব নাম করা ডিজাইনারদের হয়ে র্যাম্প ওয়াক করার সুযোগ পেয়েছিলাম, ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন। তারপর আমি একে 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 ভালো কাজ হয়তো তাদের মনে হয়েছিল করতে পারছি, সেই জন্য আমি সব কাজগুলো পেতে থেকেছি। করতে করতে এরকম করতে করতে আমাদের একজন ওই সময় খুব নাম করা মডেল ছিলেন নীরজ সুরানা, ও কোঅর্ডিনেশনের মধ্যেও ছিল, নীরজ আর
এখন হ্যাঁ নীরজের স্ত্রী জেসিকা গোমস। তো হ্যাঁ হ্যাঁ। ওরাও আমাকে মডেলিং সার্কিটে খুব খুব মানে আমাকে খুব পুশ করেছে, আমাকে খুব হেল্প করেছে, কারণ ওদের পরিচিত মহলও খুব। তো যেহেতু এরকম দেখছে যে একটা নতুন ছেলে এরকম ভালো কাজ করছে, যার এরকম ন্যাশনাল লেভেলে পোটেনশিয়াল আছে, ও নীরজ আর জেসিকাও আমার প্রচুর ছবি বিভিন্ন জায়গায় সার্কুলেট করেছিল। সে সূত্রে আমার ন্যাশনাল লেভেলে প্রচুর কাজ করা। হ্যাঁ, না কোনো ডিজাইনার নেই যার সাথে আমার কাজ করা হয়নি। তো আই এম টোটালি গ্রেটফুল টু অনিরুদ্ধ দাস, প্রবীর কুমার দে, নীরজ এন্ড জেসিকা। আর এমনি প্রিন্ট শুটের জন্য আহ, অরিন্দম দা কোঅর্ডিনেটর আছে। তো এগুলো সব অনিরুদ্ধ দার থ্রুতে, প্রবীর দার থ্রুতে, আরো তারপরে অন্য অন্য এরকম ভাবে গ্র্যাজুয়ালি আলাপ হতে থাকে, দেখে বিভিন্নভাবে সার্কুলেট হতে থাকে, আমি তারপরে কাজ পেতে থাকি। করতে করতে ভালো ঠিক জায়গায় ঠিক সময় ভালো লোকেদের সাথে কাজ করার, যেহেতু আমি মডেলিং ওয়ার্ল্ডে সুযোগ পেয়েছি, সেই জন্য আমি যা আমার পাবলিসিটি হওয়ার হয়েছে, যা নাম করার আমি করতে পেরেছি। আলাদা করে আমার নিজস্ব কোনো ক্রেডিট এখানে নেই। তো তারপরে ওকে। করতে করতে হোয়াট নেক্সট, কারণ মডেলিং আমার কাছে একটা সময় গিয়ে খুব স্ট্যাগনেটিং, কারণ মডেলিং এ, আর আমি মনে করি মডেলিং হচ্ছে কি বলতো, খুব এজ লিমিটেড। ইটস ফর ইয়াং পিপল, আনলেস তোমার, কারণ আমি বেসিক্যালি ফ্যাশন মডেল ছিলাম। তো কিন্তু ভার্সেটাইল ভাবে কাজ করার সুযোগ পেয়েছি, সব রকমই ফ্যাশন মডেলিংও করেছি, প্রোডাক্টও করেছি, সব রকমই করেছি। কারণ আমার মডেলিং এর সময় পিসি চন্দ্র জুয়েলারি কমার্শিয়াল অ্যাড করারও আমি সুযোগ পেয়েছিলাম, যেটা আইডিয়াস মানে শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর অর্পিতা চট্টোপাধ্যায় যে কোম্পানি ছিল, আইডিয়াস কোম্পানি আছে, তারা আছে। পিসিচন্দ্র, হ্যাঁ তারা এই একটা একটা ন্যাশনাল লেভেলে পিসিচন্দ্র জুয়েলারির অ্যাড টিভিসি বানিয়েছিলেন, যেটা আমাদের শ্রী ঋতুপর্ণ ঘোষ ডিরেক্ট করেছিলেন। আর ক্যামেরায় ছিলেন সৌমিক হালদার। তো সেইখানেও আমি ওই অ্যাড করেছিলাম। একজন পিসিচন্দ্র আর ফিমেল মডেল ছিলেন, বম্বের একটি মডেল ছিল, আহ, সোনালী রাওয়াত। সেটারই ও, আমাদের সেটা নিয়ে খুব পাবলিসিটিও হয়। তো 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 আমি মনে করি, যেটা বলছিলাম, মডেলিং আমার মনে হয় খুব এজ লিমিটেড, এটা ফর ইয়াং জেনারেশন, স্পেশালি ফ্যাশন মডেলিং। তারপরে ক্যারি অন করে যাওয়ার আমার মনে হয় না কোনো মানে হয়। আর যারা করেন, মানে আই হ্যাভ হাই রেসপেক্ট ফর দেম, দে মেনটেন দেমসেলফ সো মাচ, সো ইটস গুড। বাট আমার মনে হচ্ছে হোয়াট নেক্সট, আমার কাছে স্ট্যাগনেটিং লাগছিল, সেই একই পোস্ট দেওয়া, সেই একই একদম স্ট্রেট পোকার ফেস নিয়ে হেঁটে যাওয়া র্যাম্পে। কারণ তো আর বরাবরই আমি ছোটবেলার থেকে না বই পড়ি, সিনেমা দেখি। হ্যাঁ, আর যখন সিনেমা দেখি বা বই পড়ি, চরিত্রগুলোর সাথে নিজেকে হয় না রিলেট করি। হ্যাঁ, তো এরকম হলে আমি এই হ্যাঁ। জায়গায় কিভাবে রিলেট করব? তো মডেলিং করতে করতে ক্যামেরার সামনে আস্তে আস্তে আমার, মডেলিং ক্ষেত্রে ক্যামেরার সামনে আস্তে আস্তে তখন আমার এই ছোটবেলার এই শখটা প্যাশনে আস্তে আস্তে ডেভেলপ করা আরম্ভ করলো। মডেলিং যেমনি আমি মডেলিং চুজ করি, মডেলিং জাস্ট হ্যাপেন্ড ফর মি। অ্যাক্টিংটা কিন্তু সেটা নয়। অ্যাক্টিংটা আমার মধ্যে, অ্যাক্টিং করার যে প্যাশনটা আমার মধ্যে ডেভেলপ করে, আমি অ্যাক্টিংকে চুজ করেছি। এখানে উল্টোটা, মডেলিং আচ্ছা। আমাকে চুজ করে। হ্যাঁ, ওকে। আই হ্যাভ চোজেন দ্য প্রফেশন চোজেন অ্যাক্টিং। প্রফেশনাল আই হ্যাভ চোজেন দ্য প্রফেশনাল ফিল্ড অফ অ্যাক্টিং। তো তখন জানলাম কি করা যায়। আর ঘটনাচক্রে যখন আমি মডেলিং শুরু করি একদম প্রথম র্যাম্প শোটা আমার যে হয়েছিল, সেটা সানন্দা তিলোত্তমা প্ল্যাটফর্মে। হ্যাঁ, একদম প্রথম র্যাম্প শোটা সানন্দা তিলোত্তমা প্ল্যাটফর্মে। আর আমি র্যাম্পটা শেয়ার করেছিলাম জুন মালিয়ার সাথে। ঠিক আছে, তখন ওই সময় জুন মালিয়া সবাই জানেন যে খুবই খুবই নাম করা একজন অ্যাক্ট্রেস। খুব নাম করা তখন সেই মুহূর্তে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর একজন, ইন্টারন্যাশনাল খুব নাম তখন হ্যাঁ সেই হ্যাঁ মুহূর্তে একজন মডেলিং একজন মিডিয়া। হ্যাঁ, একজন অত্যন্ত বিউটিফুল অ্যাক্ট্রেস। তো সেই সময় জুন আমাকে বলল যে এরকম আকাশ আর্ট চ্যানেলে এরকম আমি আর কুশল চক্রবর্তী একটা মাঝে, কুশলদা মানে ডিরেক্ট করতেন তখন, প্রত্যেক সপ্তাহে একটা করে গল্প দেখাতে হতো। তখন বলে যে এরকম আমরা একটা প্ল্যান করছি, আনফেথফুল একটা সিনেমা আছে হলিউডে, তার বাংলা রিমেক করা, 7 দিনের গল্প দেখি, যতটা বাংলায় যতটা সম্ভব যেরকম ভাবে দেখানো পসিবল ওরকম করা। তো আমাকে জুন আর পরবর্তীকালে কুশলদার সাথে আলাপ করিয়ে দিল। দুজন মিলে আমাকে অলিভিয়ার মার্টিনেজের যে ক্যারেক্টারটা ছিল আনফেথফুলে, রিচার্ড গিয়ার ছিলেন, ডায়না লেন ছিলেন, আর অলিভিয়ার মার্টিন, হু প্লেড দ্য রোল অফ আ লাইব্রেরিয়ান অ্যান্ড আ বুক লাভার অ্যান্ড আ প্লে বয়। সো আমাকে সেই পার্টটা অফার করা হয়। তো আমি, হ্যাঁ কেন করবো না, করেছি। ওটা করে মডেলিং এর প্রথম দিকে এরকম অ্যাক্টিং এর এক্সপোজার, তো আমার তো আরো ওটা করে আর কুশলদার, সেই ক্ষেত্রে যদি বলি, আমার কুশল চক্রবর্তী আর জুন মালিয়ার
হাত ধরে এই প্রফেশনে আসা, মানে তারাও সেটাও, তারাই আমাকে প্রথমে ইন্ট্রোডিউস করালেন। তো সেই যে আমার নেশা লেগে গেল, বাঘের মুখে যে রক্তের স্বাদ যে পেয়ে গেল, মানে আমি এই প্রফেশনে আরো এক্সপ্লোর করার চেষ্টা করব নিজেকে। কিন্তু যেহেতু তখন মডেলিং প্রফেশনটা সবে সবে শুরু করেছি, তাই জন্য আমি তখন মডেলিং এ এক্সেল করার বেশি ঝোঁকটা আমার ছিল। তো যাই হোক, ওই শুটিং ওটা করলাম, ওটা আকাশাটে খুবই 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 হিট করেছিল, সকলে খুবই পছন্দ করেছিল। ইন দ্য মিন টাইম মডেলিং করতে 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 আমি তারপরে আর মাঝে কোনো কাজ করিনি, কারণ এই মডেলিং এ পুরো ফোকাস করার চেষ্টা করছিলাম, কারণ দুটো আমার পক্ষে মনে হয় না সম্ভব হচ্ছিল বলে। করতে করতে আমি মডেলিং করে প্রায় 10-12 বছর করেছি। তারপরে আমি মডেলিং থেকে আই কল্ড ইট আ ডে। তখন আমি আরো নিজেকে অ্যাক্টিং এর জন্য তৈরি করা শুরু করি বিভিন্ন ভাবে। আর এখন আমাদের যেহেতু কলকাতায় সেরকম ভাবে, তো সেরকম প্রফেশনালি বিদেশের মতো স্কুল নেই যেখানে অ্যাক্টিং শেখানো যায় বা কিছু। আর থিয়েটারে সামহাও, এটা খুব হয়তো শুনতে সবারই খুব অবাক লাগবে, আমার অলওয়েজই অ্যাট্রাকশন ছিল ক্যামেরার সামনে। টিভি বলুন, সিনেমা বলুন, থিয়েটারে আমার কখনো সেই ইচ্ছেটা কখনো আসেনি। কিন্তু লোকে বলে হ্যাঁ, থিয়েটার না করলে অ্যাক্টিং হয় না, ডেফিনেটলি নিশ্চয়ই ঠিক হবে। কিন্তু আমার ওই ক্যামেরা অলওয়েজ অ্যাট্রাক্টেড মি, তো আমি সেই দিকেই পারসিউ করেছি। তাই জন্য আলাদা করে আমাকে থিয়েটারে আমি আর ঢুকিনি। তো সেইভাবে বিভিন্নভাবে এখন তো সবকিছু অ্যাভেলেবেল আমাদের কাছে, ইউটিউবে বিভিন্ন অনেক কিছু উইথ পেড আনপেড সবকিছু পাওয়া যায়, সবকিছু সব ফেসিলিটিস কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল, সবকিছু শেখার অ্যাভেলেবিলিটি আছে। সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করি, করে করে করতে 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 তো আমি ধীরে ধীরে আমি এরকম বিভিন্ন জায়গায় গিয়ে অডিশনস দেওয়া শুরু করি। প্রথম দিকে কোথায় আমি অডিশনসে পাস করতাম না, সব জায়গায় ফেল করতাম, আই ওয়াজ হরেবল। এখনো এখনো আমি কতটা কি ভালো করছি, আমি আগে থেকে ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হয়েছে, কারণ স্কাই ইজ দ্য লিমিট, আস্তে আস্তে আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টায় আছি। তো অডিশন প্রথম দিকে কোথায় ক্লিয়ার করতাম না, এবার যেহেতু অডিশন দিতে দিতে অনেক মানুষজনের সাথে আমার আলাপ হয়ে যায়। তার মধ্যে একজন আছেন হচ্ছে শ্রী রবীন্দ্র নামবিয়ার, রবীন্দ্র আমরা সবাই বলি। উনি এখন কালার্স বাংলা চ্যানেলের সাথে যুক্ত, উনি একটা সময় ডিরেক্টর ছিলেন, বহু বছর আগে ওনাকে আমি অডিশন আচ্ছা। দিয়েছিলাম। তো বেশ কিছু বছর আগে কালার্স বাংলার থেকে রবীন্দ্র আমাকে ফোন করেন, যোগাযোগ করেন, বলে যে কালার্স বাংলায় আমরা নতুন একটা সিরিয়াল আরম্ভ করতে যাচ্ছি, যার নাম হচ্ছে জাহানারা। হ্যাঁ, বাবু বণিক সেখানে ডিরেক্ট করবেন, তুমি যাও, গিয়ে ওনাকে একটা অডিশন দাও আমার নামে। তো আমি গিয়ে বাবুদাকে অডিশন দিই, অডিশন ক্লিয়ার করি। তারপরে আমাকে স্টোরিটা ন্যারেট করা হয়, যেখানে আমি অ্যান্টি হিরো রোল প্লে করি, নট ভিলেন, নেগেটিভ, অ্যান্টি হিরো, একদম অ্যান্টি হিরো রোল প্লে করি। প্রচুর শেডস, মানে জাহানারা গল্পে একমাত্র, আর আমার চরিত্রটার নাম ছিল আশরাফ খান। তো আশরাফ খানের ওকে। চরিত্রটা এমন ছিল যে একমাত্র ওই গল্পে সবার চরিত্র যেরকম থাকে না, একটা ছক থাকে, এই ছকেই সেই চরিত্রটা চলে। আশরাফ খানের বা আমার চরিত্রটা এমন ছিল, তার অনেক শেডস ছিল, তার একটা ছকে লিমিটেড ছিল না, তার অনেক শেডস ছিল। পরবর্তীকালে গিয়ে ধীরে ধীরে তার চরিত্রটা, জাহানারা যে ক্যারেক্টারটা ফিমেল যে লিড ছিল, তার তার ইনফ্লুয়েন্সে সে আস্তে আস্তে পজিটিভ হয়ে, সে আস্তে আস্তে অ্যান্টি হিরো থেকে হিরো হয়ে যায়। তো সেটা করতে করতে আমার সুযোগ আসে হচ্ছে স্টার জলসায়, এখানে আকাশ নীল সিরিয়ালে সেকেন্ড হিরো রোলে। আর সেই রোলটা আমাকে, কারণ জাহানারায় স্ক্রিপ্ট লিখতেন সায়ন চৌধুরী, যাকে আমরা ইন্ডাস্ট্রিতে সবাই টুগলুদা বলে জানি। ওকে। টুগলুদার সাথে আমার এমনি আগে থেকে অল্প বিস্তর পরিচয় ছিল। তো তারপরে জাহানারা করি, তো টুগলুদা আর স্টার জলসা রাইদি, আহ, ওরা স্টার জলসার কাছে প্রস্তাব রাখে যে এখানে আকাশ নীলে একটা সেকেন্ড হিরোর রোল আছে, সেখানে যদি আমাকে কনসিডার করা হয়, আমাকে রোলটা অফার করা হয়। তো এখানে আকাশ নীলে আমি অভ্রজিৎ সেন ডোডো ক্যারেক্টারে আমি কাজটা পাই। এখানে ক্যারেক্টারটা আবার একদমই, ইটস এ ডিফারেন্ট ক্যারেক্টার অল মানে টুগেদার। এটা তুমি বলছো আনন্দ, এখানে আকাশ নীলটা এই মানে সিজন 2 যেটা বলছো, সিজন সিজন টু 2টা তো? সিজন টু সিজন টু হুম। সিজন টু সেখানে অপরাজিৎ সেন ডোডোর ক্যারেক্টারটা, যেখানে হি ইজ দ্য সেকেন্ড হিরো, ওখানে অ্যান্টি হিরো থেকে এখানে হয় হিরো। যে এইখানে ডোডোর ক্যারেক্টারটা খুব জোভিয়াল, খুব হাসি খুশি, সবাইকে নিয়ে খুব মেতে থাকতে ভালোবাসে। সে হিরোইনের বেস্ট ফ্রেন্ড, মানে অনামিকা যে ক্যারেক্টারটা প্লে করেছিল হিয়ার, হিয়ার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড একদম। তো একদম জোভিয়াল ক্যারেক্টার। আমি যদি ফর এক্সাম্পল দিই, কুচকুচু থাকে, সলমান খানের যে ক্যারেক্টার ছিল আমান, অনেকটা ওরকম ছিল, অনেকটা।
কিন্তু আরো আরো অ্যাক্টিং করা আরো অনেক বেশি সুযোগ এখানে ছিল। সীমান্তদা ডিরেক্ট করতেন, মানে ইয়ার্কি ঠাট্টা করা, মজা করা, হ্যাঁ একটু নাচ গান করা, ভেরি চার্মিং ক্যারেক্টার। তো টোটালি ডিফারেন্ট, আর প্রচন্ড এক্সট্রোভার্ট, যেটা আমি নিজে একদম নই। হ্যাঁ, তো এটা প্লে করলাম, এটা বাই গডস গ্রেস যথেষ্ট পপুলার হয়, কারণ এখানে আকাশ নীল সিরিয়ালটা এমনিতেই খুব পপুলার ছিল। শন অনামিকা দুজনেই খুব সিরিয়ালটাকে পপুলার করেছে, সেই জন্য আমারও অনেকটাই সুবিধা হয়েছে, কারণ আমার ক্যারেক্টারটা গল্পের শেষের দিকে আসে আর কি। তো আই রিয়েলি এনজয় ডুইং দ্যাট। মানে এরকম সচরাচর হয় না যে ক্যারিয়ারের শুরুতেই প্রথম দিকেই দুটো বিভিন্ন রোল পাওয়া, দুটো শেডস পাওয়া। এটা করলাম। তারপরে আকাশ আটেই সেকশন 302 বলে ক্রাইম থ্রিলার হয়, রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে নিয়ে ক্রাইম থ্রিলার। সেখানে আমাদের আমাদের ইন্ডাস্ট্রির খুব নাম করা ডিরেক্টর আর খুব নাম করা ডিওপি মানে ক্যামেরাম্যান রিঙ্গো ব্যানার্জির সাথে আমার কাজ করার সুযোগ হয়, যেখানে রিঙ্গোদা, আচ্ছা। হ্যাঁ রিঙ্গোদা পুরো শুটিংটা আমাদেরকে একটা পকেট ক্যামেরা নিয়ে করেছিলাম। দ্যাট ইজ ইজ ট্যালেন্ট। রিঙ্গোদা ট্যালেন্ট খুব ইউনিক। ও নতুনত্ব সব টেকনিক্স কলকাতায় না নিয়ে নিয়ে অসাধারণ আসে। অসাধারণ একটা অসাধারণ মানুষ। অসাধারণ, মানে এটা ড্রিম টু ওয়ার্ক উইথ হিম। উনি ভীষণ লেস এক্সপ্লোড, ভীষণ লেস হ্যাঁ এক্সপ্লোড আমাদের মানে ইন্ডাস্ট্রিতে। রাইট রাইট, মানে আর এত মজার মানুষ, এত প্রাণ খোলা মানুষ, আর প্রচন্ড নিজেও প্রচন্ড শিক্ষিত একজন মানুষ, আর হি ইজ ফুল অফ পজিটিভ এনার্জি, হ্যাঁ প্রচন্ড ভাইব্রেন্ট। একদম। তো হ্যাঁ, তো তো রিঙ্গোদার সাথে এরকম রিঙ্গোদা পকেট ক্যামেরা নিয়ে, মানে এরকম কিছু থাকবে না, বলে দাঁড়া তুই দেখ না কি করি, হ্যাঁ এরকম করে কথা বলে, হ্যাঁ তুই খালি ইয়ে কর। অ্যান্ড ইভেন হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর। আমি ডিরেক্টরও খুব ভালো ভালো পেয়েছি। প্রথমে বাবুদা, অসাধারণ একজন ডিরেক্টর, অসাধারণ অ্যাক্টিং শেখানোর তার ক্ষমতা, দক্ষতা। সেকেন্ডলি সীমান্তদা, প্রচন্ড ভালো শট নেওয়ার তার ক্ষমতা। ইভেন একটা ছেলে যে বাই নেচার ইন্ট্রোভার্ট, তাকে দিয়ে যে কি করে চার্মিং কমিক্যাল সিন করানো যায়, সীমান্তদা সেটা, আমি প্রথমে নার্ভাস লাগতাম, সীমান্ত পারবো বলে, আমি যেরকম যেরকম ভাবে বলবো তুই সেটা শোন, তারপর তুই তুই করবি। তারপর থেকে আমার আর অসুবিধা হয়নি। হি ওয়াজ অলওয়েজ, তো থার্ড ডিরেক্টর রিঙ্গো ব্যানার্জি। তো মানে আই এম রিয়েলি লাকি টু গেট ডিরেক্টরস অফ দিস স্ট্যাচার। আর প্রথমে কুশলদা, কুশলদা কিন্তু একজন অভিনেতার পাশে একজন খুব ভালো ডিরেক্টর, ঠিক আছে। তারপর রবিনদা, হ্যাঁ আমি খুব ভালো মেকার্স পেয়ে গেছি, খুব ভালো লোক পেয়েছি, তাদের কাছ থেকে ভালো কাজ শেখা যায়। এটাই আমার এডুকেশনাল ইনস্টিটিউট, এরকম ভাবে আমি শিখছি আর কি। তো রিঙ্গোদার সাথে ওই সেকশন, ওটা ওই সেকশন 302 আকাশ আটের কাজটা করলাম। সেখানে আই প্লেড, ওটা রিঙ্গোদার রোয়াল ডালের একটা গল্পের থেকে নেওয়া, যেটা রোয়াল ডাল একটা সত্যি ঘটনার থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটা লিখেছিল, এই ক্রাইম গল্পটা লিখেছিল। ওখানে আমি একজন আইপিএস পুলিশ অফিসার এর রোল করি। ওকে। টেকনিক্যাল গ্লিচেস থাকেই, আনন্দকে আমরা আবারও জয়েন করানোর চেষ্টা করছি। তো সুতরাং আপনারা প্লিজ সঙ্গে থাকুন, কারণ আজকে আনন্দকে নিয়ে আমরা বেশ কিছুক্ষণ, আরো কিছুক্ষণ আছি আজকে আমরা লাইভে আনন্দকে নিয়ে। তো সুতরাং যেটা করতে হবে যে আমাদের সঙ্গে থাকতে হবে। আর ইন দ্য মেইন ওয়াইল কয়েকটা কমেন্টস আমি পড়ে ফেলি, কারণ এখানে প্রচুর কমেন্টস চলে এসেছে যেগুলো নিয়ে আমার এখন অব্দি কি হলো আমি জানি না, পড়ে হয়ে ওঠা হয়নি। এক্সট্রিমলি আচ্ছা, সরি, আবার আনন্দ এক্সট্রিমলি এখানে সরি। চলে এসেছে। হঠাৎ করে কোনো নো নো, ইটস মেবি, সরি না না, দর্শক ইটস বন্ধুরা, ওকে। কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু, কন্ট্রোলে নেই। তো যেটা বলছিলাম, হ্যাঁ তো ওই ডিএসপি রোল আমি করছিলাম, ওখানে পুরো লুক চেঞ্জ। আর আমার সব জায়গায় আমি একটা ডিসকাস করি, প্রত্যেক পরিচালক, প্রযোজক, মেকারদের সাথে ডিসকাস করি, আমি আমার লুকটা না আমি ডিফারেন্ট রাখার চেষ্টা করি। হাঁটা চলা, কথার ভঙ্গিমা, জাহানাতে আমি একরকম লুক রেখেছি। আর সেটা আমি আমি লাকি যে আমার সাথে একমত হয়ে ডিরেক্টররাও কিন্তু প্রচন্ড এনকারেজিং, তারাও একমত হয়ে কিন্তু আমাকে সেই জায়গাটা দিয়েছে। তো সেই আমি এরকম ভাবে চেঞ্জ করা পছন্দ করি, হাঁটা চলা, ল্যাঙ্গুয়েজ, কারণ ক্যারেক্টার অনুযায়ী লুক হওয়া উচিত, সেরকম ভাবে কথা বলা উচিত। সেখানে আমার ডিএসপি রোল করি একদম ডিফারেন্ট লুকে, যেখানে তার স্ত্রী যেই রোলটা প্লে করেছিল এলফিনা, আমাদের অভিনেত্রী, নাম করা অভিনেত্রী এলফিনা। এলফিনা, হ্যাঁ এলফিনা ওয়াজ এলফিনার যে চরিত্রটা প্লে করেছিল নাম ছিল ইন্দ্রাণী, চরিত্রটার নাম ছিল ইন্দ্রাণী, যাকে তার হাজবেন্ড মানে আমি রানী বলে ডাকতাম। তো ইন্দ্রাণী ওয়াজ মেন্টালি ইমব্যালেন্স, মানে সাইকোটিক ছিল, স্কিজোফ্রেনিক ছিল। তার হাতে সে মার্ডার হয়ে যায়, আমি মার্ডার হয়ে যাই আর কি। তারপরে সেটার ইনভেস্টিগেশন হয়, কিন্তু সে ধরা পড়ে না। আর মার্ডারের অস্ত্র ছিল একটা ফ্রোজেন পুরো মুরগির চাং, সেটা দিয়ে মার্ডার করা হয়। ইনভেস্টিগেটিং অফিসারদেরকে ইন্দ্রাণী সেইটাই তন্দুর বানিয়ে খাইয়ে দেয়। তো অটোমেটিক্যালি প্রুফও নষ্ট। বিউটিফুলি, খুব সুন্দর করে রিঙ্গোদা এটাকে
মানে এটাকে ছবিটাকে বানিয়েছিল, টেল ফিল্মটাকে বানিয়েছিল। তারপর সেটা করার পরে আহ, আমায় মানে কালার্সে যখন কাজ করছিলাম, আগের লকডাউনের আগে আগে সরি, স্টার জলসায় যখন এখানে আকাশ নীল করছিলাম, তখন কালার্স থেকে ওদেরই ইন হাউস কস্টিউম হেড অজপা মুখার্জি, যে ঘটনাচক্রে আমার অনেক পুরনো একজন বন্ধু। হ্যাঁ, তো মাঝখানে অনেকদিন আমাদের যোগাযোগ ছিল না, আবার কর্মসূত্রে আমাদের আবার যোগাযোগ হয় জাহানারাতে, কারণ জাহানারাতেও ও কস্টিউমের স্টাইলিস্ট ছিল। তো এবার এখানে আকাশ নীল করতে করতে আমি ওই কালার্স থেকে অজপার ফোন আসে। তখন ও সৃজিত রয় নামে একজন ভদ্রলোকের সাথে আমার ফোনে আলাপ করার। সৃজিত রয় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত নামকরা একজন মানুষ। আগে নিজেও অনেক কাজ করেছেন, অ্যাওয়ার্ড উইনিং, নিজেও একজন ডিরেক্টর, অনেক ভালো ভালো কাজ করেছেন। তো তো সৃজিত রয়, আমি তখনও যেহেতু আলাপ হয়নি, আমি অত মানুষজনকে চিনতাম না, আমি গ্র্যাজুয়ালি আমার চেনা জানাও বাড়ছে। তো সৃজিত তখন নিজেকে ইন্ট্রোডিউস করেন যে ও শশী সুমিত প্রোডাকশন হাউসের এখানকার কলকাতার ক্রিয়েটিভ হেড। তো ওদের তখন প্ল্যান ছিল ওকে। কালার্স বাংলায় একটা নতুন সিরিয়াল ওরা লঞ্চ করতে চাইছিল, তার প্রধান মানে একদম মেন হিরোর ভূমিকা। তো সেটা আর ঘটনাক্রমে তখন তারপরে লকডাউন হয়ে গেল। তারপরে ঘটনাচক্রে কালার্স বাংলাকেও একটুখানি বাংলা সিরিয়ালের কাজ করা বন্ধ করতে হলো, তাই জন্য আমাদের সিরিয়ালটাও আর হয়নি। কিন্তু যেহেতু তখন সৃজিতের সাথে আলাপ হয়েছিল, আমি আমার ফুলিও ছবি টবি পাঠিয়েছিলাম। তো ডিসেম্বরে সৃজিত আমাকে আবার নতুন করে যোগাযোগ করে, বলে যে জি বাংলায় নতুন একটা প্রজেক্ট সিরিয়াল আসতে চলেছে, তুমি তোমার কিছু ছবি আর কিছু ক্লিপস আমাকে, আগের অ্যাক্টিং এর ক্লিপস পাঠাও। তো আমি ওকে পাঠিয়ে দিলাম। তারপরে অডিশন নিল মোবাইল ফোনে, অডিশনও ক্লিয়ার করলাম। তারপরে আমাকে বললো যে, তারপরে আমাকে গল্পটা বললো এটার মেইন হিরোর জন্য, যে আর সেই গল্পটার নামই হচ্ছে কড়ি খেলা, যেটা আপনারা রোজ এখন দেখেন জি বাংলায়, খুব পপুলার হয়েছে, আমাদেরকে আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন। আর আহ, আমি আবারও বলবো যে আবার আমি আরেকজন খুব ভালো নাম করা মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে, সৃজিত রায়। আমি আবারও বলছি, আমি লাকি খুব যে আমি প্রত্যেকটা কাজে আমি ভালো ভালো লোকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আর তো again I am thankful to Srijit also, apart from Kushal da, Ringo da, Babu da, Robin da, Shimanto da, Surinder Films, অরুণিমা, টুবলু দা। পরে আই এম থ্যাঙ্কফুল টু সৃজিত অলসো, যে ও আমাকে এরকম একটা অপরচুনিটি দিল। আবার এখানে লুকটা আবার একদম ডিফারেন্ট, সৃজিতের সাথে ডিসকাস আচ্ছা। করতে সৃজিত, আমি কিন্তু আগের লুক কোনো রিপিট করবো না, বলে হ্যাঁ কিরকম করতে চাও তুমি আমাকে খালি একবার বলো। তো আমি বললাম এরকম এরকম, সৃজিত একবারে রাজি হয়ে গেল। আর এখানে আমাদের প্রথমে ডিরেকশন দিচ্ছিলেন বিদ্যুৎ দাস বলে, খুব ভালো আমাদের কাজ শুরু হয়েছিল, খুব ভালো কাজ করেছি। বিদ্যুৎ অত্যন্ত একজন স্কিলফুল ডিরেক্টর। ফর সাম আনফরচুনেট রিজনস বিদ্যুৎকে মাঝপথে কাজ বন্ধ করে দিয়ে অন্য জায়গায় যেতে হয়েছে। তারপরে আমাদের কড়ি খেলার ডিরেক্টর হন অমিত দাস। উনি একজন আমাদের টিভি সিরিয়াল জগতে সুপারহিট সেলিব্রিটি ডিরেক্টর। অমিত দাস, অমিত দাও একজন খুব প্রাণখোলা মানুষ, খুব পজিটিভ মানুষ। সব সময় অ্যাক্টরদের থেকে আইডিয়াস নেওয়ার জন্য উনি অলওয়েজ উনি ওয়েলকাম করেন, না এটা হবে না ওটা হবে না, একদম করেন না। তো মজায় খুব সুন্দর করে আমরা কাজ করছি আর আরেকটা কথা বলবো যে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সিরিয়ালে, প্রত্যেকটা প্রজেক্টে আমার কো অ্যাক্টার্স বা অন্য সব যারা অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করছি, টেকনিশিয়ানদের সাথে কাজ করেছি, মানে সবাই প্রচন্ড পজিটিভ আর সকলেই খুব ভালো। মানে সব দিক দিয়ে মানে আই এম ফরচুনেট এনাফ টু গেট আ ভেরি গুড টিম এভরি টাইম। এইবারও কড়ি খেলার টিমও খুব অসাধারণ, খুব ভালো টিম, সকলের সাথে কাজ করে খুব এনজয় করছি, কাজ শিখছি। তো এটাই ব্রিফলি আমার জার্নি এখন অব্দি। আচ্ছা, তো এইভাবে মোটামুটি এটাই হচ্ছে আনন্দর গল্প, যে এভাবেই আনন্দকে আমরা পেলাম, তাই তো, সিরিয়ালে পেলাম। রাইট, তো রাইট, আনন্দকে রাইট। এবার বড় পর্দায় চান্স আসলে কি আনন্দ করবে বড় পর্দার কাজ? বড় পর্দায় আমি অত তো আহ, ভাবনা চিন্তা করি না, আমার কাছে সামনে যেরকম আসে, যেরকম যেরকম আসে আমি সেরকম সেরকম এগোতে থাকি। কারণ আমার প্ল্যান করি না, আমি অত আমার প্ল্যানে আমি 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 যখনই যেটা প্ল্যান করেছি হয়নি, আমি তাই জন্য অত প্ল্যান করি না। যেরকম যেরকম সামনে কাজ আসতে থাকবে, মন দিয়ে ভালো করে কাজটা শেখা, যেই কাজটা যখন করছি মন দিয়ে করা, তারপরে যদি ভালো কাজ করি মানুষের চোখে পড়তে তো বাধ্য। তো
যদি কেউ মনে করেন, ডেফিনেটলি, আর আই এম অলওয়েজ ওয়েলকাম। মানে বড় পর্দায় কে না কাজ করতে চায়, তো আমিও বড় পর্দায় সুযোগ এলে অবশ্যই কেন করব না, করতে খুবই ইচ্ছুক। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ওটিটি? ওটিটি তো এখন প্রচুর ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে, বিভিন্ন কনসেপ্টের হুম, কন্টেন্ট তৈরি হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই So, নিশ্চয়ই, মানে এটা একটা সেক্ষেত্রে খুব ভালো, দাঁড়িয়ে মানে ওটিটি প্ল্যাটফর্ম, মানে আমাদের সবকিছু তো সিরিয়ালের এক ধরনের অডিয়েন্স হয়, টার্গেট অডিয়েন্স হয়, সিনেমার এক ধরনের টার্গেট অডিয়েন্স হয়। হ্যাঁ, তো আমাদের ওটিটির এক ধরনের টার্গেট অডিয়েন্স হয়। ওটিটির প্ল্যাটফর্মে যে টার্গেট অডিয়েন্স, সেটা হচ্ছে খুব গ্লোবাল, গ্লোবাল। হ্যাঁ, সে মানে তাই জন্য ওটিটিতে যদি কখনো সুযোগ পাই, কেন করবো না, নিশ্চয়ই করবো। অভিনেতা তো সীমিত নয়, একজন অভিনেতা কোনো জায়গায় কোনো পার্টিকুলার ফরম্যাটে সীমিত নয়। তার হি অর শি শুড অলওয়েজ লুক টু এক্সপ্লোর। তাই জন্য আমিও একদম সব রকম প্ল্যাটফর্মে আমি কাজ করতে ইচ্ছুক। আচ্ছা, আনন্দ কি খুব শান্তশিষ্ট, খুব চুপচাপ মানুষটা? হ্যাঁ, বলতে পারে। হ্যাঁ। কারণ মনে হয় মানে আনন্দকে মানে অ্যাকচুয়ালি আমি তোমাকে যখনই আমি দেখেছি, মানে আমার আলাপ ছিল না, তোমার এই সিরিয়ালের কড়ি খেলাতে গিয়েই আমার তোমার সাথে আলাপ। তোমাকে আমি চিনি যখন আমি এন্টারটেইনমেন্ট লাইফস্টাইল কভার, তোমাদের আগেও বলেছি, কভার করতাম, তখন আমি তোমাকে স্টেজে দেখেছি, রানওয়েতে ওয়াক করতে দেখেছি আমি। ম্যাগাজিনসেও যখন পেজ ফ্লিপ করতো তখন আমি দেখতাম যে তুমি আনন্দ, তোমাকে আমি ব্যক্তিগতভাবে আমি চিনতাম, নাম দিয়ে ছবি দিয়ে আমি চিনতাম, কিন্তু তুমি অভিনয়তে আসবে কোনোদিনও ভাবিনি। বাট আমার যেটা একটা ধারণা যে মানে আমার প্রশ্ন যে এখন তো মডেলিং সিনারিওটাও অনেকটা বদলেছে, অনেক বিভিন্ন কনসেপ্টের কাজ হয়, যেমন টেলিভিশনে হচ্ছে, যেমন ফিল্মে হচ্ছে, যেমন ওটিটিতে হচ্ছে, মডেলিং এর কনসেপ্টেও অনেক রকম অবশ্যই। ভ্যারিয়েশন এসেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সময় মনে হয়নি যে মডেলিংটা আরো একবার একটুখানি এ করি? কারণ তুমি যখন ছেড়েছো তখন হয়তো এরকম ভাবে রেনেসা, যদি আমি ওয়ার্ডটা ইউজ করি, তাহলে তখন রেনেসা হয়নি, এখন রেনেসা হয়েছে। তো তুমি হ্যাঁ, কি বলবে? দেখো, গ্রোথ তো সব প্রফেশন, যে মানুষের জীবনেও গ্রোথ হয়, অন্যান্য পৃথিবী তো দিন দিন সময় এগিয়ে যাচ্ছে, সময় এগোনো মানেই কিন্তু গ্রোথ, সে সব কিছুতেই গ্রোথ হয়, সব কিছুতেই গ্রোথ হয়। তো না, তুমি হয়তো জিজ্ঞাসা করছো, আমি মডেলিং কোনোভাবে মিস করি না, কারণ আমি এতটাই অ্যাক্টিং নিয়ে তখন প্যাশনেট হয়ে গেছি, যেটা বললাম, আই চোজ দ্য প্রফেশন অফ অ্যাক্টিং, কারণ অ্যাক্টিংটা ডিফারেন্ট বল গেম, সেটা নিয়ে অনেক কিছু শিখতে হয়। তো লাইট নেওয়া, এডিটিং বোঝা, ক্যামেরা নেওয়া, তো যে তাই জন্য সেগুলো নিয়ে যথাযথ সম্ভব তখন একা একা শেখার চেষ্টা করেছি। আর কাজের সূত্রে আমাদের ক্যামেরাম্যান, যেখানে আমরা ডিওপি বলি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, হ্যাঁ, তাদের থেকেও আমি আমি অলওয়েজ গিয়ে কথা বলি, সবসময় সবার সাথে জানার চেষ্টা করি। সাউন্ড ডিপার্টমেন্টে যেনারা বসেন, হ্যাঁ, লেপেল নিয়ে কাজ করি, তো সিরিয়ালে লেপেল নিয়ে কাজ হয়, কিন্তু তাই জন্য লেপেলে যাতে ডিস্টারবেন্স না হয়, তো ইটস অল ভেরি ইন্টারেস্টিং, অনেক ইউনিক ব্যাপার আছে। তো ডিওপিও আমি ভালো পেয়েছি, রিঙ্গুদা পেয়েছি, আমাদের কড়ি খেলা ডিওপি ছিল অলোক দা, তারপরে জাহানারা ডিওপি ছিল দেবুদা। তো সকলের থেকে শিখেছি, সবাই সবাই ভালো করে কিন্তু উইথ পেশেন্স আমাকে শিখিয়েছে। তো তার আগে এরকম করেই আমার ইন্টারনেটের মাধ্যমে আমি শেখার চেষ্টা করছি, এই করে আমার কেটে গেছে। কারণ মডেলিং যখন আমি সেরেছি, আমার স্ট্যাগনেটিং লাগছিল, কারণ হ্যাঁ, বলি স্কাই ইজ দ্য লিমিট, কিন্তু কলকাতায় বসে মডেলিং এ যা করার বা যা অ্যাচিভ করার ছিল আমার করা হয়ে গেছিল। ঠিক আছে। আর আলাদা করে কিছু আমার মনে হচ্ছিল যে বাকি নেই করার, নতুনত্ব আমি কিছু পাচ্ছিলাম না। তো আর নতুন একটা প্রফেশনে আমি ঢোকার চেষ্টা করছিলাম, সেটা নিয়ে অনেক কিছু শিক্ষার ছিল, সেই নিয়ে আমি শেখার চেষ্টা করছিলাম। কিন্তু সবকিছুরই তো হয়, আমি মনে করি কলকাতায় কিন্তু তখন মডেলিং এর গোল্ডেন এজ ছিল, যে কোয়ালিটি অফ শোস হতো, যে ডিজাইনাররা এসে শো করতো ট্যুর করে, আহ, সেই শোজ গুলো কিন্তু অনেকটা হলেও, কেন হয়েছে আমি জানি না, বন্ধ হয়ে গেছে। তো এখনো নিশ্চয়ই হাই কোয়ালিটির কাজ প্রচুর হয় এখন, তখন আমাদের সময় ফেসবুক ইনস্টাগ্রাম এত ছিল না, তাই জন্য পাবলিসিটিটা অতভাবে করা সম্ভব হতো না। কিন্তু ওই সময় কিন্তু আমরা কিন্তু হাই কোয়ালিটি ন্যাশনাল লেভেলের শোজ, ন্যাশনাল লেভেলের প্রিন্ট অ্যাডস, ডিজাইনার শুট সব কলকাতায় কিন্তু হতো কোলাবোরেশনে। সেটা কোথাও না কোথাও কিন্তু এখন আমি খুব একটা শুনি না বা দেখি না। তো কিন্তু সেই দিক দিয়ে এখন কিন্তু কলকাতার নিজস্ব কোয়ালিটি অফ শুটস কিন্তু এক পার উইথ ন্যাশনাল লেভেল, সেটা হয়ে গেছে। তাই জন্য হয়তো হয় না, দরকার পড়ে না, তখন দুটোই আছে এখন, যে যখন এই কোয়ালিটিটা হাই ফাই কোয়ালিটি হয়ে গেছে, আমাদের নিজেদের কলকাতার শুট বা শো এর কোয়ালিটি সেই ন্যাশনাল লেভেলের মতো হয়ে গেছে, কিন্তু আবার ন্যাশনাল লেভেলের ডিজাইনারদের পাওয়া যায় না, আমরা কিন্তু তখন আবার ন্যাশনাল লেভেলের ডিজাইনার বা ন্যাশনাল লেভেলের শুট করার সুযোগ পেয়েছি।
তো সবকিছুরই প্রোজ এন্ড কনস থাকে। তো আমাদেরও সেই সময় প্রোজ এন্ড কনস ছিল, আমরাও কিছু পেয়েছি কিছু পাইনি। এখনকারও অনেক মানুষ কিছু পায়, কিছু পাচ্ছে, কিছু পাচ্ছে না। সো ইটস ফাইন, আই এম ফাইন উইথ ইট। আই ডোন্ট মিস মডেলিং এট অল। ওকে, এবার একটু আনন্দর ব্যক্তিগত জীবন নিয়ে আমরা একটু নাড়াঘাটা করি। সেটা হচ্ছে যে আনন্দ কি এখনো সিঙ্গেল? আই এম বর্ন সিঙ্গেল, আমি তো পৃথিবীতে এসেছি সিঙ্গেল। যত সিঙ্গেল থাকবে তত মানুষের ইনভলভমেন্ট হবে, তত মানুষের সাথে মন খুলে মিশতে পারবে। আর মন না খুলে মিশলে মানুষ হিসাবে ইভলভ করা খুব মুশকিল। আর আচ্ছা, তাহলে ডেফিনেট নো প্ল্যানস গেটিং ম্যারিড? এখন পর্যন্ত তো নয়, এখন পর্যন্ত নয়। কারণ বিয়ে করার মানসিকতা আমার এই মুহূর্তে নেই। তাই জন্য এখন পর্যন্ত আমার বিয়ে করার মানসিকতা নেই। তো শুধুমাত্র লিভ ইনস অব্দি আনন্দ রেডি আছে, and তারপরে ব্যাপারটা নেই? কে বললো এটা লিভ ইন অব্দি? না, ওরকম এক্সপিরিয়েন্সও আমার হয়েছে, লিভিনের এক্সপিরিয়েন্স আই হয়েছে, নো, প্রচুর তাই সম্পর্ক, জন্য আমি প্রচুর। জিজ্ঞাসা হ্যাঁ হ্যাঁ, করলাম। তোমাদের ভি স্পট ইউতে আগেই একটা সময় মানে আড্ডা আমাদের হয়েছিল সেটে, শ্রীপর্ণা আর আমার। তখন আমার ব্যাপারে যখন তুমি জিজ্ঞাসা করেছিলে, তখন আমার লিভিনও এক্সপিরিয়েন্সেস হয়েছে। তো সেখানে বলেছি যে আমার প্রচুর সম্পর্ক হয়েছে। অ্যান্ড সত্যি সত্যি যে কজন মহিলার সাথে আমার সম্পর্ক হয়েছে সকলেই দে আর অল আউটস্ট্যান্ডিং। আমার পার্সোনালিটিতে অনেক পজিটিভ ডেভেলপমেন্ট তাদের কারণেই হয়েছে। তাদের থেকে আমার অনেক কিছু শেখা, শিভালরি শেখা, লাইফকে পজিটিভলি দেখতে শেখা, যে কোনো সিচুয়েশন হাসি মুখে হ্যান্ডেল করতে শেখা। হ্যাঁ, সম্পর্ক বিভিন্ন কারণে মানুষ টিকিয়ে রাখতে পারে না বা হয় না, সে তাই তাই জন্য হয়তো সম্পর্কগুলো একটা জায়গায় গিয়ে আমাদেরকে থামাতে হয়েছে। তার মানে এই নয় যে তাদের প্রতি আমার কোনো বিতৃষ্ণা আছে বা কিছু। ওরকম ভাবে কারোর প্রতি কোনো বিতৃষ্ণা নেই, থাকবেও না, তাদেরও হয়তো নেই। আর মানুষ মাত্রই তো একটুখানি মনোমালিন্য তো হয়, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। তো কিন্তু কারণ যে মানুষটাকে আমি একটা সময় পছন্দ করেছি তার তো কিছু কোয়ালিটিস দেখে আমার তো তাকে পছন্দ হয়েছিল। যেহেতু সম্পর্ক নেই, আমার কোনো রাইট নেই বলা যে না না তারই দোষ, সেই কারণেই হয়নি। আরে পছন্দ করলাম তাকে, পছন্দ তার মধ্যে কিছু কোয়ালিটিস দেখেই পছন্দ হয়েছে। সম্পর্ক অনেক সময় কি বলে ঠিক মতো একটা জায়গায় গিয়ে থামাতে হয়। তো আমারও অনেক ক্ষেত্রে সেটা থামাতে হয়েছে। কিন্তু বাট আই এম গ্রেটফুল টু অল দ্য লেডিজ হু কেম ইন মাই লাইফ। দে আর অল অ্যামেজিং এন্ড দে আর অল গ্রেট। সত্যি সত্যি বলতে আমি 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 কোন রকম গ্রেট। এরকম ভিশিয়াস বা ভিন্ডিকটিভ মহিলা আমার জীবনে আসেনি। সকলেই খুব তার, আশা করি সকলে খুবই ভালো আছে, সকলে খুব ভালো থাকুক। গড ব্লেস অল অফ দেম। আচ্ছা, আনন্দ, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। সেটা হচ্ছে যে আহ, এখন তুমি পুরো দস্তুর হিরো, সেক্ষেত্রে যদি আমি বলি সিরিয়ালের হিরো। তো এখন বাড়ির ছাদে বা পাড়ায় যখন তুমি বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে বা পুরনো বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে, তাদের কি রিয়াকশন, তারা কি বলে, কি মানে কিরম ভাবে তারা রিয়াক্ট করে তোমার সাথে? আমি স্টেপ বাই স্টেপ আসি। প্রথমত আমার বাবা মা অলওয়েজই খুব এনকারেজিং, সেটার জন্য আমি খুবই মানে আই এম ভেরি লাকি। জেনারেলি এত এরকম স্ট্রাগল করা, কবে ঠিকমতো ব্রেক পাবো, হ্যাঁ, কখনো কিন্তু বলেনি যে না কি হবে, একটা ভালো করে তুই অন্য কিছু করার কথা ভাব, দৈনন্দিন জীবনে কি করে পয়সা কামানো যায়, 9টা 5টার কাজ কর, এরকম কখনো বলেনি। আমার বাবা মা অলওয়েজ আমার বলে গেছে তোর যেটা প্যাশন সেটাই পারসিউ করা উচিত, কিন্তু তার জন্য অনেস্টলি নিজেকে হার্ড ওয়ার্ক করে সেটা শেখা উচিত। তো অলওয়েজ পারসিউ করলে সেটা নাকি পাওয়াই যায়, সেটাই আমার বাবা মার একদম বিশ্বাস ছিল, বিশ্বাস পড়ে গেছে, এখনো বিশ্বাস। তো দে হ্যাভ অলওয়েজ পুশ মি টু ফলো মাই ওন প্যাশন। তো আই এম গ্রেটফুল টু দেম। তাই সেই সাপোর্টটা আমি পেয়েছি বলে আমি ধৈর্য ধরে আমি আমার এগিয়ে যেতে পেরেছি, এগিয়ে যেতে পারছি ইনফ্যাক্ট। আর বন্ধুদের ক্ষেত্রে আমি বললাম তো, আমার আমার বন্ধু মহলও খুব বেশি বড় না। আমার ছোটবেলারই যে স্কুলের যে কজন বন্ধু আছে, আর পাড়ার বন্ধুরা ঘটনাক্রমে কেউ নেই এখানে, সবাই যে যার বাইরে চলে গেছে। স্কুলেরই কিছু বন্ধু রয়েছে, তাদের সাথেই যোগাযোগ। আর সকলেই মানে সবাই না খুব ইউনিক নিজেদের মতো করে। সবারই ইন্ডিভিজুয়ালি বিভিন্ন বিভিন্ন প্রতিভা আছে। কেউ ভালো লেখে, কেউ ভালো খেলে, কেউ ভালো ছবি তোলে, কেউ ভালো গান গায়, কেউ পড়াশোনায় ভালো, কেউ তার প্রফেশনালের দিক দিয়ে কর্পোরেট ওয়ার্ল্ডে সে ভালো। তারা কিন্তু বেসিক্যালি এই মানুষগুলো কিন্তু বাই নেচার খুব পজিটিভ হয়। তারাও খুব এনকারেজিং। আর তারা খুব, কিন্তু আমার বাবা মা, আমার বন্ধুরা কিন্তু আমার ক্রিটিক। কোনোদিন বলে না যে খুব ভালো হচ্ছে হচ্ছে, এই ভালো হচ্ছে না। তো যদি কেউ বলে দেন হ্যাঁ খুব ভালো হচ্ছে, তার মানে কোথাও গন্ডগোল আছে। হ্যাঁ, তো ইভেন যারা পরিচালকদের সাথে আমি কাজ করেছি, কেউ এসে বললো না খুব ভালো হচ্ছে, ওটা হয়ে গেলে তো ওখানে এন্ড হয়ে গেল, ভালো হলে
তো যদি ভালো হয় মুখ চোখ দেখে বোঝা যায়, হ্যাঁ দারুণ করছিস, কেউ যদি এসে বলে তার মানে যে বলছে এমনি বলার বলছে। আর আমিও কখনো, আমারও এটা আছে যে আমিও নিজে স্যাটিসফাইড হই না। আমি এখনো প্রত্যেকবারই পরিচালকদেরকে বলি আরেকবার নাও না শটটা, আরেকবার নাও না শটটা, এরকম করলে এখন আমার মাথায় ইম্প্রোভাইজেশনটা এলো। কারণ সিরিয়ালে কি রিহার্সাল করার টাইম থাকে না, তো শটটা দিলাম যখন তখনই আমরা ওটা শটটা দিলাম আর কি, তখন কি ইম্প্রোভাইজেশন গুলো মাথায় আসে। অনেক সময় পরিচালকরা সেই সুযোগটা দেন, কিন্তু অনেক সময় সময় থাকে না, ফুটেজ তোলার অনেক থাকে, তো হয় না। কিন্তু বেশিরভাগ সময় প্রত্যেকটা কাজেই আমাকে প্রত্যেকটা পরিচালক কি সেই জায়গাটা দিয়েছে। তো যেটা হ্যাঁ, বন্ধু বান্ধবরাও প্রচন্ড এনকারেজিং। আর বিভিন্ন সময় লকডাউনের আগে যখন প্রথমত শুটিং করে পাবলিক মহলে যাওয়ার সুযোগ অতটা হচ্ছিল না, লকডাউনের ক্ষেত্রে তো আরোই বাইরে যাওয়া কমে গেছে, কিন্তু লকডাউনের আগে কয়েকটা জায়গায় পাবলিকলি যাওয়ার আমার সুযোগ হয়েছিল। সেখানে যেহেতু এখন এই মুহূর্তে কড়ি খেলা সিরিয়ালটা করছি, সকলে এসে কড়ি খেলা সিরিয়ালের সাবজেক্ট, কন্টেন্ট আর সকলের অভিনয়কে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আর আমি যেই মহলে গেছিলাম তারা সবাই আরবান অডিয়েন্স, তো বলেছে যে গল্পটা সত্যি খুব ভালো, এরকম ভাবে যেন গল্পটা থাকে। আর সকলের পারফরমেন্সকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। যেহেতু আমার সাথে দেখা হয়েছে, আমাকে তো বলেছে, আর আমার সাথে যারা অন্যরাও অভিনয় করছে, শ্রীপর্ণা, তনুকাদি, শ্যামাশিস দা, প্রান্তিক, তরিতা, আরো সবাই আছে, সকলেরই অ্যাক্টিং বাচ্চাগুলো অ্যাপ্রিসিয়েট করেছে, ডিরেক্টরের কাজ, প্রোডাকশনের কাজ। তো শুনে ভালো লাগে, অবভিয়াসলি শুনে ভালো লাগে যখন কন্টেন্ট অ্যাপ্রিসিয়েট, সবার অভিনয় অ্যাপ্রিসিয়েট হচ্ছে। কারণ পারফরমেন্স তো অডিয়েন্সের জন্যই করা, যে স্টেজে তো দাঁড়িয়ে সামনে যদি দর্শক না থাকে পারফর্ম করে কি মানে, তো অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্যই তো, তো অবভিয়াসলি ভালো লাগে। তো এটাই মোটিভেশনাল ফ্যাক্টর। আর মাঝখানে যখন লকডাউন ছিল, যখন কড়ি খেলা বন্ধ করতে হয়েছিল যেহেতু ব্যাংকিং ছিল না, মন খারাপ তো হয়েছিল, কিন্তু দর্শকদের এত কমেন্টস কেন বন্ধ হয়ে গেল, এত, কারণ আমরা করতে করতে করার সময় কিন্তু বুঝতে পারিনি যে এত লোকে অ্যাপ্রিসিয়েট করছে। বন্ধ হয়ে গেছে যখন, তখন আমরা রেসপন্স পেয়ে আমরা আপ্লুত। ওর মধ্যেও কিন্তু আমরা একটা পজিটিভিটি খুঁজে পাই, কি দর্শকরা এত অ্যাপ্রিসিয়েট করছে না, ওটা বন্ধ না হলে কিন্তু আমরা এটা জানতেও পারতাম না। তাই জন্য আবার দায়িত্ব নিয়ে আবার নতুন করে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে আমরা শুট করে দর্শকদের সামনে এনে রাখছি। একটু একটু তো ভুল ত্রুটি হবেই, কারণ সেইভাবে তো আগেও বললাম, সেটা যেরকম কাজ হয় সেভাবে করা যায় না। তো আপনারা দেখুন, অ্যাপ্রিসিয়েট করুন, পাশে থাকুন, যেরকম ভাবে আপনারা আমাদেরকে ভালোবাসেন, উই অলসো লাভ ইউ আ লট। বেশ, আমরা এখানে আজকে শেষ করব, কিন্তু শেষ করার আগে আনন্দ আগে বলো যে কিরকম লাগলো তোমার এই ভার্চুয়াল আড্ডা। কারণ তোমার সঙ্গে আমরা সামনাসামনি কথা বলেছি, বাট আজকে এরকম ভাবে আহ, আড্ডা মারা আমার সঙ্গে ভি স্পট এর পেজে, তো হাউ ওয়াজ এক্সপিরিয়েন্স অল টুগেদার, আর কি বলতে চাও ভিউয়ার্সদের? ডেফিনেট, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু উই স্পট ইউ। উই স্পট ইউ এর সাথে আগে অলরেডি অরুণাবর সাথে আমার ইন্টারাকশন হয়েছে, বাইট হয়েছে সেটে। আর অরুণাব নিজে এত বছর ধরে জার্নালিজমের প্রফেশনে আছে, তো একটা প্রফেশনে যখন একটা মানুষ রয়েছে, এক্সেল করছে, সেটা কিন্তু অনেক অনেক বড় ব্যাপার। কারণ একটা প্রফেশনাল নিজের মধ্যে প্রফেশনাল কোয়ালিটি না থাকলে সে কিন্তু এগোতে পারে না, সাস্টেন করতে পারে না। সো অরুণাব, অল দ্য বেস্ট টু ইউ অ্যান্ড উই স্পট ইউ। আরো তোমরা এগিয়ে যাও, আরো উন্নতি করো। আর অরুণাবর প্রশ্নগুলো, বা উই স্পট ইউ আর অরুণাবদের সাথে কমিউনিকেট করতে আমার কেন ভালো লাগে, ওদের প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে সাবজেক্ট রিলেটেড, সাবজেক্টের বাইরে নয়। ইভেন যদি ওরা ব্যক্তিগত প্রশ্নও করে, ওরা কিন্তু ওদের মাত্রা থেকে বেরিয়ে যায় না। ভীষণ রুচিশীল ওরা, ওরা ভীষণ রুচিশীল, ওদের মধ্যে কোনো রুচিশীল প্রশ্ন ওরা করে। আর যখন প্রফেশন নিয়ে কথা বলে, ওরা এত ওয়েল ইনফর্ম, ওরা কিন্তু সব জানে, প্রফেশনের টেকনিক্যাল ডিটেলসের কথা বলছি। তাই জন্য ওদেরকে ফাঁকি দেওয়াও কিন্তু খুব ইজি না, ধরে ফেলে পটাশ করে। তাই জন্য একজন অভিনেতা, একজন এন্টারটেনারের কিন্তু সব দিক দিয়ে প্রস্তুতি রাখা উচিত। খালি ক্যামেরার সামনে এসে অ্যাক্টিং করলাম তা কিন্তু নয়। এখন কিন্তু দেখবেন একজন অভিনেতাকে নিজেকে প্রেজেন্ট করা কিন্তু এক ধরনের বিজনেস, যেটা আমার মনে হয় আমির খান বোধহয় প্রথম স্টার্ট করে, মার্কেটিং করা একটা প্রজেক্টকে, নিজেকে। হ্যাঁ, তো তো উই স্পট ইউ, আমার মনে করি উই স্পট ইউ অলসো ডিজার্ভস আ লট মোর অ্যাটেনশন, আ লট মোর পাবলিসিটি। দে শুড রিচ দ্য ন্যাশনাল লেভেল। ওরা এরপরে আমি আশা করবো ওরা গিয়ে শাহরুখ খান, আমির খান, সালমান খান, এদের ইন্টারভিউ নিক, এদের কন্টেন্ট আনুক। ডেফিনেটলি
বম্বেতে ওদের অফিস খুলুক, দিল্লিতে ওদের অফিস খুলুক, আমি চাই অরুণাভ আরো আগে যাক, বি স্পট ইউ আরো আগে যাক। আর থ্যাংক ইউ সো মাচ বি স্পট ইউ, আমাকে এই প্ল্যাটফর্মে ডেকে আমার ইন্টারভিউ নেওয়া, এতক্ষণ সময় নিয়ে ইন্টারভিউ নেওয়া ধৈর্য ধরে, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ আনন্দ, বেস্ট উইশেস, এরকম ভাবেই কাজ করো, বাট ইয়েস সব প্রিকশনস নিয়ে সাবধানে কাজ করো, আর আগামী দিনে তো নিশ্চয়ই দেখা হচ্ছে। অবশ্যই আজকে আমরা এখানেই শেষ করছি, আজকে হ্যাঁ এই আড্ডা এখানেই শেষ করছি আনন্দের একটা কথা, সাথে। খালি একটা কথা অরুণাভ, আমি বলো দর্শকদেরকে বলে বলি, দর্শক একদম। বন্ধুরা, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার স্নেহ, আর বন্ধুদেরকে অজস্র ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যথাসম্ভব বাড়িতে থাকবেন। আর সকলে প্লিজ 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 ভ্যাকসিনেশনটা নিয়ে নেবেন, এখন ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল, প্লিজ নিয়ে নেবেন। গুড বাই। ওকে, চলো দেখা হচ্ছে আবার নতুন ভাবে, তবে কালকে অবশ্যই আবার লাইভ ঠিক বিকেল 5টায়। কে থাকছে জানতে হলে অবশ্যই চোখ রাখুন বি স্পটে। টাটা।